প্রিয় শিক্ষার্থীরা, কেমিস্ট্রি আমরা অনলাইন ক্লাসে স্বাগতম। আজকে আমরা যে টপিকসে নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিভিন্ন পরমাণুর মডেল। আমরা গত ক্লাসে বেসিক আলোচনাগুলো করেছিলাম, ইলেকট্রনের ভর, আদান, আণবিক ভর, পারমাণবিক ভর, তা গড় আপেক্ষিক পারমাণবিক ভর, ভর ত্রুটি, এগুলো নিয়ে আমরা গত ক্লাসে পড়েছি। তোমরা ভিডিওটা দেখে নিতে পারো। আজকের ক্লাসে আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কি, এই আমাদের পরমাণু সম্পর্কে যেসব বিজ্ঞানীরা যেসব মডেল আবিষ্কার করেছে সেসব মডেল সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, তাহলে আগে এই বিভিন্ন মডেলগুলো সম্পর্কে আগে একটু জেনে নিই। প্রথমটা হচ্ছে থমসন পরমাণু মডেল, যেটি 1904 সালে প্রস্তাবিত হয়। এরপর আসে রাদারফোর্ড পরমাণু মডেল, যেটি 1911 সালে প্রস্তাবিত হয়। এরপর আসে বোর পরমাণু মডেল, সেটা হচ্ছে 1913 সালে প্রস্তাবিত হয়। এবং ডি ব্রগলির সমীকরণ এবং সোডিয়াঞ্জের সমীকরণ যথাক্রমে 1924 এবং 1926 সালে এই মডেলগুলো প্রস্তাবিত হয়। এগুলো সব কিছু নিয়ে আমরা আলোচনা করব স্টেপ বাই স্টেপ। আরেকটা জিনিস বলে রাখছি কি, এগুলো হচ্ছে এক একজনের স্টুডেন্ট। যেমন বিজ্ঞানী থমসনের স্টুডেন্ট হচ্ছে রাদারফোর্ডের স্টুডেন্ট হচ্ছে বোরের স্টুডেন্ট হচ্ছে ডি ব্রগলির স্টুডেন্ট হচ্ছে সোডিয়াঞ্জের। এগুলো এক একজন স্টুডেন্ট, এক একটার ভুল ত্রুটি এক একজন সংশোধন করে আসে। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে থমসন পরমাণু মডেল সম্পর্কে আলোচনা করি, যেন এটা দিয়ে পরমাণু মডেলের যাত্রা শুরু হয়। তো থমসন পরমাণু মডেল, যেটার অপর নাম হচ্ছে তরমুজ মডেল নামে আমরা পরিচিত। এটা তরমুজ মডেল বা কিসমিস পুডিং মডেল নামেও পরিচিত। ঠিক আছে, কেন সেটা আমরা বলবো। বিজ্ঞানী থমসন যে পরমাণু মডেলটা নিয়ে আলোচনা করেছিল, সেখানে মধ্যে উনি খেয়াল করলো কি, সেখানে সমান সংখ্যক প্লাস ও সমান সংখ্যক মাইনাস থাকে, মানে সমান সংখ্যক প্লাস চার্জ এবং সমান সংখ্যক মাইনাস চার্জ অবস্থান থাকে একটা পরমাণুর মধ্যে। অর্থাৎ সেটা হচ্ছে নিউট্রাল অবস্থা। নিউট্রাল বলতে সেটা হচ্ছে চার্জবিহীন, সেখানে কোনো চার্জ থাকবে না। ঠিক আছে, এটাকে তরমুজের সাথে তুলনা করা হয়েছে। কেন বলবো, ধরো উনি বলতে চেয়েছিল কি, একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াসগুলো যেগুলো প্লাস চার্জগুলো তোমার নিরবিচ্ছিন্নভাবে থাকবে, মানে ফিক্সড। একটা পরমাণুর মধ্যে প্লাস চার্জটা থাকবে ফিক্সড, সেটা অবশ্যই থাকবে। কিন্তু মাইনাস চার্জ সেটা থাকতেও পারে, নাও থাকতে পারে। মাইনাস চার্জ বলতে বোঝানো হচ্ছে এখানে ইলেকট্রন, আর প্লাস চার্জ বলতে বোঝাচ্ছে এখানে নিউক্লিয়াস। মানে বিজ্ঞানী থমসন বলতে চাচ্ছেন একটা পরমাণুর মধ্যে নিউক্লিয়াস মাস্ট থাকবে, কিন্তু ইলেকট্রন থাকতেও পারে, নাও থাকতে পারে। অর্থাৎ নিউক্লিয়াসগুলো থাকবে ফিক্সড, মানে নিরবিচ্ছিন্নভাবে, আর ইলেকট্রনগুলো থাকবে ছড়িয়ে ছিটিয়ে বলতে এটা বিচ্ছিন্নভাবে থাকবে একটা পরমাণুর মধ্যে। সে এটাকে তরমুজ মডেল কেন বলা হচ্ছে, তোমরা একটা তরমুজ চিন্তা করে দেখো। এটা একটা তরমুজের যে লাল অংশটা, যেটা আমরা জলীয় অংশ বলে থাকি, যেটা আমরা খেয়ে থাকি। ঠিক আছে, এই লাল অংশটা কিন্তু তরমুজের মধ্যে থাকে। যে কোনো একটা তরমুজ নিলে ম্যাক্সিমাম তো, মানে কি, অনেকগুলো যদি ব্যাট লাক খারাপ হয় তাহলে তরমুজটা সাদা পড়ে, কিন্তু ম্যাক্সিমাম তরমুজই তো লাল হয়। ঠিক আছে, এই জলীয় অংশটা হচ্ছে লাল। এটাকে ধরলাম আমরা নিউক্লিয়াস, মানে প্লাস চার্জ। তো লাল অংশ একটা তরমুজকে, তুমি যদি তরমুজে একটা স্লাইড কেটে নাও, আমি একটা এক্সাম্পল দিই, তরমুজের যদি একটা স্লাইড কেটে নাও, এরকম একটা স্লাইড নিলা, সেখানে কিন্তু পুরোটা জলীয় অংশ থাকবে, মানে লাল অংশ। ঠিক আছে, এই লাল অংশ থাকবে। এখন চিন্তা করে দেখো, এই লাল অংশের মধ্যে, তরমুজের মধ্যে তোমরা খেয়াল করলে দেখেছো যে সেখানে কিছু বিচি থাকে, কালো বিচি থাকে। কালো বিচিগুলো কীরকম, ওই তরমুজের উপর ছড়িয়ে ছিটিয়ে থাকে, একদম নির্দিষ্টভাবে ফিক্স না, ছড়িয়ে ছিটিয়ে। তুমি ধরো একটা স্লাইড নিলা, এই স্লাইডের উপর বিচি থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, কিন্তু জলীয় অংশটা আছে, লাল অংশটা থাকবে, কিন্তু একটা বিচি থাকতেও পারে, নাও থাকতে পারে। সেম উনি কীরকম চিন্তা করলো, একটা নিউক্লিয়াস, একটা পরমাণুর এখানে নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস থেকে যখন এই স্লাইডটা কেটে নেব, সেখানে ইলেকট্রনটা থাকতেও পারে, নাও থাকতে পারে, কিন্তু নিউক্লিয়াসটা থাকবে। ঠিক আছে, আমার ধরো ইলেকট্রনটা আছে এদিকে, উনি জানতো না যে তখন কি ইলেকট্রন কক্ষপথে ঘুরে বেড়ায়। ঠিক আছে, ইলেকট্রন যে স্থায়িত্বভাবে কক্ষপথ থাকে সেটা তিনি ব্যাখ্যা দিতে পারে নাই। উনি যখন পরমাণু নিয়ে চিন্তা করতেছে, ইলেকট্রন তো ক্রমান্বয়ে ঘুরে বেড়ায়, তখন সেটা উনি যখন ভাবে নাই, উনি মনে করছে কি, উনি যখন এই পার্টটা নিয়ে চিন্তা করছে, সেই পার্টের মধ্যে কোনো কিন্তু ইলেকট্রন নাই, ইলেকট্রনটা কিন্তু এদিকে। উনি যখন এই পার্টটা নিয়ে গবেষণা শুরু করছে, দেখা যায় সে পার্টে কোনো ইলেকট্রন নাই, ইলেকট্রনটা থাকে এই পার্টে। তখন উনি চিন্তা করতেছে কি, সেখানে ইলেকট্রনটা নাই, মানে নিউক্লিয়াস কিন্তু আছে। তিনি যখন আবার এই পার্টটা নিয়ে চিন্তা করছে, একটু খেয়াল করি, এই পার্টে দেখো নিউক্লিয়াসে আছে, আবার ইলেকট্রন আছে, মানে ইলেকট্রন উনি আবার দেখতে পাইছে। উনি মাঝে মাঝে ইলেকট্রনকে দেখতে পায়, আবার মাঝে মাঝে দেখতে পায় না। ঠিক আছে, কেন,
ইলেকট্রন তো ঘুরে বেড়ায় একটা কক্ষপথে, ওটা মানে কি ক্রমাগতভাবে ঘুরে বেড়ায়। তো যখন উনি এক এক পার্ট নিয়ে যখন উনি পরীক্ষা করে সেই পার্টে ইলেকট্রনটা থাকতেও পারে, তাই তিনি বলছে একটা পরমাণুর মধ্যে ইলেকট্রনটা থাকে ছড়িয়ে ছিটিয়ে, মানে ফিক্স না, কিন্তু নিউক্লিয়াস প্লাস চার্জটা, উনি প্লাস চার্জ কিন্তু নিউক্লিয়াস সেটা বলে নাই, প্লাস চার্জটা কিন্তু কি, প্লাস চার্জটা কিন্তু থাকতে পারে, মানে কি ফিক্স থাকতে পারে। ঠিক আছে, এরপর এখানে দেখো চিত্রের মধ্যে প্লাস চার্জ হলো জলীয় অংশ, আর তরমুজ বা নির্বিচ্ছিন্ন ফিক্সড অবস্থায় থাকে। এখানে চিত্রের মধ্যে যে প্লাস চার্জটা হলো সেটা হচ্ছে তোমার জলীয় অংশ। জলীয় অংশ বলতে কীরকম, ওই যেটা এতক্ষণ বললাম আমরা। আর যার নির্বিচ্ছিন্নভাবে বা ফিক্সড অবস্থা থাকে, আর মাইনাস চার্জ হলো তরমুজের বিচি, ছোটো ছোটো যে বিচিগুলো দেখতে সেটা বিচ্ছিন্ন বা ছড়িয়ে থাকে। ব্যাপারটা বুঝছেন? ব্যাপারটা বুঝে গেল? তাহলে এটা হচ্ছে যে ওনার পরমাণু মডেল। তা এনার থমসন পরমাণু মডেল থেকে কিছু, এগুলো আসলে থমসন পরমাণু মডেল বিগত কয়েক বছর ধরে কিন্তু এটা আসছে না। এটা তোমরা এসি পড়তে পারো, কেন এটা নিয়ে কোনো তেমন কোয়েশ্চেন আসে না। বিগত 10-15 বছর ধরে কোনো কোয়েশ্চেন আসেনি, জাস্ট এমনি একটু শিখে রাখা আর কি। এগুলো সম্পর্কে পরমাণু যেহেতু প্রথম মডেল এটা সম্পর্কে একটু জানা দরকার। ঠিক আছে, এখন আসো এখান থেকে কী কী সিদ্ধান্তগুলো আমরা পেয়েছি। ওনার থেকে যে প্রথম সিদ্ধান্তটা আমরা পেয়েছি সেটা হচ্ছে কি, পরমাণুর ব্যাসার্ধ। পরমাণুর ব্যাসার্ধ 10⁻10 মিটার, এটা সর্বপ্রথম কিন্তু কে বলেছেন, সেটা সর্বপ্রথম বিজ্ঞানী থমসন বলেছেন। ঠিক আছে, তো এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে, এগুলো এমসিকিউতে খুব ইম্পর্টেন্ট। এই পরমাণু মডেল, পরমাণুর ব্যাসার্ধ কত মিটার হতে পারে। ঠিক আছে, 10⁻10 মিটার, এটা বোর্ডের কিন্তু প্রায় সময় আসছে কোয়েশ্চেনটা। তো আরেকটা সিদ্ধান্ত পেলাম কি, নিরবিচ্ছিন্নভাবে প্লাস চার্জ থাকে, মানে ফিক্সড প্লাস চার্জটা কিন্তু ফিক্স থাকবে। ঠিক আছে, এই নিরবিচ্ছিন্নভাবে প্লাস চার্জটা থাকে, এই ফিক্স প্লাস চার্জ, আর বিচ্ছিন্ন অবস্থায় অর্থাৎ ছড়িয়ে মাইনাস চার্জ থাকে। চার্জ নিরপেক্ষ অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন ও প্রোটন থাকে। এখানে চার্জ নিরপেক্ষ যেহেতু বলেছিলাম, নিউট্রাল অবস্থা থাকে, নিরপেক্ষ অর্থাৎ সমান সংখ্যকভাবে এগুলো অবস্থান করে। এবার আসো, এখানে কিছু সীমাবদ্ধতা আছে ওনার। সীমাবদ্ধতা বলতে উনি তো পরমাণুর গঠন সম্পর্কে স্পষ্ট ধারণা দেয়নি। একটা পরমাণু দেখতে কেমন হবে, পরমাণুর কক্ষপথ আছে কি না নেই, ইলেকট্রন নিউক্লিয়াস কোথায় অবস্থান করে, এগুলো সম্পর্কে কিন্তু উনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। ইলেকট্রনের গঠিত পথ সম্পর্কে কোনো ব্যাখ্যা করেননি। ওই ইলেকট্রনের গঠিত পথ মানে ইলেকট্রন কোন পথে ঘুরে বেড়ায়, ওই যে কক্ষপথ আছে সেই পথ সম্পর্কে কোনো ব্যাখ্যা করেননি। বর্ণালীর ব্যাখ্যা করা যায় না, বর্ণালীর ব্যাখ্যা করতে উনি কোনো বর্ণালীর, একটা ইলেকট্রন শোষণ এবং বিকিরণের ফলে যে আলোক রশ্মির সৃষ্টি হয় সেই বর্ণালী সম্পর্কে উনি কিন্তু কোনো তথ্য দেননি। ঠিক আছে, এগুলো আমরা পরবর্তীতে বোর পরমাণু মডেল, অন্যান্য মডেলের মাধ্যমে সেগুলো বর্ণালী সম্পর্কে আমরা আইডিয়া নেব। এরপর লাস্ট হচ্ছে নিউক্লিয়াস সম্পর্কে বিস্তারিত তথ্য নেই, মানে নিউক্লিয়াসটার ভর কেমন, আয়তন কেমন, কোথায় অবস্থান করে, এগুলোর সম্পর্কে কোনো বিস্তারিত আলোচনা নেই। এগুলো আলোচনা করেছে বিজ্ঞানী রাদারফোর্ড বোর। আমরা এই মডেলগুলোতে সেগুলো সম্পর্কে জানতে পারবো। ব্যাপারটা ক্লিয়ার? যদি তাও প্রবলেম থাকে অবশ্যই আমাকে তোমরা মেসেজে বা কমেন্টের মাধ্যমে তোমরা জানাতে পারো, বা যে কোনোভাবে আমাদের কেমিস্ট্রি চেম্বার পেজে মেসেজ দিয়ে বলতে পারো যে স্যার এই টপিক্সটা একটু আরেকবার ক্লিয়ার করে দেন, এই টপিক্সটা এই লাইনটা বুঝে নেই। আমি 100% ট্রাই করবো তোমাদের সেটা বোঝানোর জন্য। ঠিক আছে, এবার আসো আমরা যে টপিক্সটা পড়বো সেটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ড পরমাণু মডেল, যার আরেকটি নাম হলো সোলার সিস্টেম মডেল বা অ্যাটমিক মডেলও বলা হয়। সোলার সিস্টেম মডেল কেন বলা হয়, এটাকে সৌরজগতের সাথে তুলনা করা হয়েছে বলে এটার আরেকটা নাম হচ্ছে সোলার সিস্টেম মডেল, যেটা আমরা পরমাণু মডেলের, রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত থেকে আমরা জানতে পারবো। তাহলে আসো আমরা দেখে নিই এই মডেলটা সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ডের কী কী ধারণা ছিল। 1911 সালে বিজ্ঞানী রাদারফোর্ড আলফা কণা নিক্ষেপের মাধ্যমে এই পরীক্ষাটি করেন। আলফা কণা কাকে বলে? বিধনাত্মক হিলিয়াম 2+কে। ঠিক আছে, আমরা জানি হিলিয়াম 4/2 হিলিয়াম 2+, এই হিলিয়াম 2+কে আলফা কণা বলা হয়। এই যে পরীক্ষাটা উনি করেছিলেন, এই মডেলটির উনি 1911 সালে এটা আবিষ্কার করেন, যদিও সেটা স্বীকৃত পায় 1913 সালে। এই পরীক্ষার মাধ্যমে তিনি নিউক্লিয়াসটা আবিষ্কার করেন এবং পরমাণু কেন্দ্রে যে নিউক্লিয়াস থাকে, যেটা খুব ভারী একটা চার্জ বিশিষ্ট পজিটিভ চার্জ, সেটা উনি নিউক্লিয়াস নাম দেন এবং সেটা আবিষ্কার করেন। ঠিক আছে, এভাবে নিউক্লিয়াসের যাত্রাটা শুরু হয়। এই পরীক্ষাটা করতে ওনার যেসব উপকরণগুলো লেগেছিল সেগুলো হচ্ছে কি, একটা আলফা কণা, আমি কিছুক্ষণ আগে বললাম আলফা কণা কাকে বলে, দ্বিধনাত্মক হিলিয়াম 2+কে আলফা কণা বলে। জিঙ্ক সালফেটের পর্দা,
জিঙ্ক সালফেটের পর্দাটা কেন ব্যবহার করা হয়? যা অনুপ্রভা সৃষ্টি করতে পারে। অনুপ্রভা মানে কি? পর্দার পিছনে কিছু রিফ্লেকশন। আমি এখন একটা ভিডিও দেখাবো, ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে পর্দার পিছনে কিছু সবুজ সবুজ যে ডটগুলো পড়ে, এই ডটগুলো মানে একটা অনুপ্রভা, একটা আভা সৃষ্টি করে আর কি পর্দার পিছনে। তারপর হচ্ছে পাতলা সোনার পাত, যা 0.004 সেন্টিমিটার পুরুত্ব। ঠিক আছে, এটা হচ্ছে আলফা কণা, এখান থেকে আলফা কণাগুলো নির্গমন ঘটে। এটা হচ্ছে জিঙ্ক সালফেটের পর্দা, এটা হচ্ছে পাতলা সোনার পাত। এই সোনার পাতের মাঝখানে থাকে নিউক্লিয়াস। এখন তোমরা একটু খেয়াল করো, তোমরা এই একটা ভিডিও দিচ্ছি, এই ভিডিওটা একটু দেখো। ভিডিওতে দেখলে তোমরা পুরোটা বুঝতে পারবা কীভাবে আলফা কণাটার পরীক্ষাটা করা হয়েছিল। ভিডিওটা থেকে তোমরা দেখলে একটা জিনিস, সেটা খেয়াল করো, সেটা হচ্ছে কি, তোমরা একটা আলফা কণা দেখলে বক্সটা, সেখান থেকে আলফা কণার নির্গমন ঘটছে পাতলা সোনা পাট দিয়ে জিঙ্ক সালফেটের পর্দার উপর পড়ে। ওই পাতলা সোনা পাটটা একটা পরমাণু, ঠিক আছে, সোনা একটা পরমাণু হিসাবে কাজ, আমরা জানি গোল্ড। এখন এই পাতলা সোনা পাটটি যেসব পরমাণু, সেটা কেন্দ্রে থাকে নিউক্লিয়াস। তোমরা চিত্র ওখানে লাস্টে, ভিডিওটা লাস্টে একটা জিনিস খেয়াল করবা, ওই কমলা কালার লাল যে গোল বক্সটা, সেটা কিন্তু নিউক্লিয়াস হিসেবে কাজ করছে। তো ওটার তুলনায় পরমাণুর আকারটা অনেক বড়, ওটার বেশিরভাগ অংশ তুমি খালি দেখবা, ঠিক আছে। ওখানে ভিতর দিয়ে আলফা কণাটা খুব সহজে ভেদ করে চলে যাচ্ছে। তাহলে আমরা পরীক্ষাটা থেকে কী দেখলাম? প্রায় 99% আলফা কণা সোনার পাটটি ভেদ করে চলে যায়। তোমরা দেখলে যে রেটা ইজিলি সোনার পাটটা ভেদ করে চলে যাচ্ছে। খুব কম সংখ্যক আলফা কণা 90 ডিগ্রি কোণে বেঁকে যায় মানে ধরো এটা হচ্ছে তোমার নিউক্লিয়াস কেন্দ্রে, ঠিক আছে। তো তোমার যখন নিউক্লিয়াসটা কেন্দ্রে থাকে, আলফা কণা যখন এই কোণা, এর নিউক্লিয়াসের কোণাতে লাগে, তখন সেটা একটু বেঁকে যায়। এই কোণাতে লাগলে তখন এরকম একটু বেঁকে যায়। ক্রিকেট খেলার মতো, অনেকে ক্রিকেট খেলা যখন স্লিপে ক্যাচ ছুটে, ব্যাটের কোণায় লাগে তো স্লিপে ক্যাচ ছুটে, ঠিক না? ওই অনেকটা সেরকম নিউক্লিয়াসের কোণায় যখন লাগে, তখন সেটা একটু 90 ডিগ্রি কোণে বেঁকে যায়। আর 20,000টির মধ্যে একটি আলফা কণা 180 ডিগ্রি কোণে পুনরায় এই বিপরীত দিকে চলে আসে। মানে কীরকম? ধরো এটা হচ্ছে নিউক্লিয়াস, যখন আলফা কণাটা মাঝ বরাবর নিউক্লিয়াস বরাবর আঘাত করে, তখন সেটা নিউক্লিয়াসকে ভেদ করে যেতে পারে না। সেটা পুনরায় কী হয়, এখানে বাড়ি খাওয়ার পর পুনরায় আবার তার বিপরীত দিকে চলে আসে। এই দেখো, মাঝখান বরাবর যখন কোনো একটা আলফা কণা গিয়েছে, সেটা এটাকে ভেদ করে যেতে পারে না, সেটা এটার সাথে বাড়ি খেয়ে আবার পিছনের দিকে ব্যাক করে চলে আসে। এটা 20,000টির মধ্যে একটা আলফা কণা এই 180 ডিগ্রি করে পুনরায় বিপরীত দিকে চলে আসে। এটা হচ্ছে ওনার পরীক্ষা, আলফা কণার বিক্ষেপণ পরীক্ষা। তোমরা জিঙ্ক সালফেটের পর্দাটার পিছনে, এই গোল কালার যে পর্দাটার পিছনে কিছু ডট ডট জিনিস দেখতে পেয়েছিল, সেটা হচ্ছে অনুপ্রভা, ঠিক আছে। আর জিঙ্ক সালফেটের পর্দা ব্যবহার করা হয় যাতে অনুপ্রভা সৃষ্টি হতে পারে। ক্লিয়ার? এখন আমরা এই পরীক্ষাটা থেকে কী সিদ্ধান্ত নিলাম, কী সিদ্ধান্ত আমরা পেয়েছি এখান থেকে, এবং বিজ্ঞানী রাদারফোর্ড কী সিদ্ধান্ত এখান থেকে দিয়েছিল, সেটা একটু দেখি। আমরা দেখলাম যে পরমাণুর বেশিরভাগ স্থান হচ্ছে ফাঁকা, বেশিরভাগ অংশ তোমরা খেয়াল করে দেখো, আলফা কণাগুলো সহজে ওই, তোমরা ওটা দেখলে নাকি ভিডিওতে লাস্টের দিকে, যেটা ওই হলুদ কালার কিছু গোল গোল কক্ষপথের মতো আসছে, আর মাঝখানে হচ্ছে নিউক্লিয়াস। তো ওখান থেকে বেশিরভাগ অংশ ফাঁকা, আলফা কণা সহজে প্রবেশ করে চলে যাচ্ছে। পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, বাইরে থাকে কক্ষপথ। পরমাণু, উনি খেয়াল করলো কি, পরমাণুটার কেন্দ্রের মধ্যে থাকে, বড় কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, আর বাইরের অংশটা হচ্ছে কক্ষপথ। নিউক্লিয়াসের আয়তনটা ছোট পরমাণুর তুলনায়,
একটা পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা হয় ছোট, কিন্তু এর ভরটা হয় খুব বেশি। ভর বেশি হওয়ার কারণেই তো আলফা কণাটাকে এটাকে ভেদ করে প্রবেশ করতে পারে না। নিউক্লিয়াসের ভর বেশি হওয়ার কারণে আলফা কণাটা এটা ভেদ করে যেতে পারে না, কিন্তু এর আয়তনটা ছোট। ব্যাপারটা বুঝছো? তা হচ্ছে সূর্য গ্রহর মতো ইলেকট্রন নিউক্লিয়াস। এটা দ্বারা কি বোঝানো হচ্ছে, সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহরা ঘুরে বেড়ায়, সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো যেভাবে ঘুরে বেড়ায়, ঠিক তারই মতন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে বেড়ায়। তাই তিনি এটাকে সৌর মডেল বা সোলার সিস্টেম মডেল হিসাবে এটা পরিচিত। এটাকে সৌর মডেলও বলা হয়। সূর্যকে কেন্দ্র করে যেমন গ্রহরা ঘুরে বেড়ায়, ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে বেড়ায়, তিনি এটা বলেছিল। তবে এখানে প্লাস সমান সমান মাইনাস সমান সংখ্যক প্লাস চার্জ ও সমান সংখ্যক মাইনাস চার্জ থাকে। অর্থাৎ পরমাণুটা হচ্ছে কি চার্জবিহীন, মানে চার্জবিহীন বলতে না, চার্জবিহীন না, মানে এটা হচ্ছে কি একটা নিউট্রাল অবস্থা। ঠিক আছে, নিউট্রাল, চার্জ নিরপেক্ষ বলবো এটাকে। এটা চার্জবিহীন না, চার্জ নিরপেক্ষ। আর 6 নম্বর পয়েন্টটা একটু খেয়াল করো, কেন্দ্রমুখী বল ও কেন্দ্রবিমুখী বল। আমি একটু তোমরা ভিডিওটা পজ করে প্রথম থেকে একটু নোট করে নিও, কেন আমাকে এখানে একটু বুঝতে হবে। তোমরা একটু পজ করে এটা নোট করে আবার পুনরায় বাকি ব্যাখ্যাগুলো একটু লিখতে পারবা, ঠিক আছে? এখানে দুটো ইম্পর্টেন্ট সংজ্ঞা আছে, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কেন্দ্রমুখী বল আর একটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এই দুটো জিনিস কি? কেন্দ্রমুখী বল, এটা কিন্তু ক নাম্বারের জন্য প্রায় সময় আসে। কেন্দ্রমুখী বল কাকে বলে? তার সংজ্ঞাটা কি, একটু সংজ্ঞাটা আমি লিখে দিই। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস এবং কক্ষপথে থাকে ইলেকট্রন। এই ইলেকট্রন কেন্দ্রের দিকে, অর্থাৎ নিউক্লিয়াসের দিকে আসার যে প্রবণতা, তাকে বলা হয় কেন্দ্রমুখী বল। আর কেন্দ্রবিমুখী বল হচ্ছে কি, পরমাণুর বাইরে থাকে কক্ষপথ, পরমাণুর বাইরে থাকে কক্ষপথ, ইলেকট্রন এই কক্ষপথে থাকে। কক্ষপথ থেকে ইলেকট্রন ছিটকে পড়ার প্রবণতাকে, কেন্দ্রবিমুখী বল বলা হয়। জিনিসটা একটু খেয়াল করো। পরমাণুর কেন্দ্রে থাকে, আমরা একটা যখন পরমাণু আঁকলাম, পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস আর ইলেকট্রন থাকে এই কক্ষপথে। তা ইলেকট্রন ঘুরতে ঘুরতে কি হয়, মাঝে মাঝে কেন্দ্রের দিকে একটা চলে আসে, একটা প্রবণতা থাকে। আবার ঘুরতে ঘুরতে মাঝে মাঝে বাইরের দিকে ছিটকে পড়ার একটা প্রবণতা থাকে। এই ধরো আমি হচ্ছে কক্ষপথের মধ্যে ইলেকট্রন, আমাকে এদিকে নিউক্লিয়াস টানছে, আবার এদিকে কি বাইরের দিকে কক্ষপথের বাইরে একটা বল আমাকে বাইরের দিকে টানছে, মানে এটা ছিটকে পড়ার একটা প্রবণতা দেখাচ্ছে। একবার নিউক্লিয়াস টানে আর একবার টানে আমাকে বাইরের থেকে একটা বল, ঠিক আছে? দুইজনে যখন টানাটানি করছে, তাহলে আমি কোথায় অবস্থান করব? আমি অবশ্যই কক্ষপথ বরাবর কেন্দ্রের যেখানে অবস্থান আছে সেখানে অবস্থান করব। ঠিক সেরকম ইলেকট্রনকে একবার নিউক্লিয়াসে টানে আর একবার বাইরের দিকে টানে, তো দুই দিকে যখন টানাটানি চলছে, চলো ও কোথায় অবস্থান করবে? ওর জায়গাতে অবস্থান করবে, কেন্দ্রেও চলে আসে না, কক্ষপথের বাইরেও চলে যায় না। তাহলে এই কেন্দ্রে আসার যে প্রবণতা, সেটা হচ্ছে কেন্দ্রমুখী বল। বাইরের দিকে চলে যাওয়ার যে প্রবণতা, সেটা হচ্ছে কেন্দ্রবিমুখী বল। এই ইলেকট্রনের কেন্দ্রমুখী বল এবং কেন্দ্রবিমুখী বল
যে প্রবণতা আছে সেটা সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড তার পরমাণু মডেলের মধ্যে ব্যাখ্যা দিয়েছিল। ঠিক আছে, এগুলো হচ্ছে তার পরমাণু মডেলের সিদ্ধান্ত, এবার তার কিছু সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কী কী? চার্জযুক্তর সাথে চার্জবিহীনের তুলনা। চার্জযুক্তর সাথে চার্জবিহীনের তুলনা মানে কীরকম? দেখো, উনি গ্রহর যে একটা সৌর মডেলটা তিনি ব্যাখ্যা দিয়েছিল, সেখানে গ্রহের কিন্তু কোনো চার্জ নেই, কিন্তু ইলেকট্রনে কিন্তু একটা মাইনাস চার্জ আছে। ঠিক আছে, তারা একটা চার্জযুক্তর সাথে চার্জবিহীনের তুলনা করা এটা কিন্তু ঠিক না। ঠিক আছে, এটা একটা পুরোটাই ভুল। তাই পরবর্তী বিজ্ঞানীরা এটার বিমত প্রেষণ করেছে এবং এই মডেলটা যে সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে সেটা তুলনা করা সঠিক নয়, সেটা তারা ব্যাখ্যা করেছিল। কেন? একটা চার্জযুক্তর সাথে চার্জবিহীনের কখনো তুলনা করা যায় না। তারপর আসো ম্যাক্সওয়েল তত্ত্বের মতে তার পরমাণু মডেলটা বলুন। ম্যাক্সওয়েল তত্ত্বটা কি? নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরতে 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 ক্রমান্বয়ে কেন্দ্রভূত হয়। মানে কীরকম? ধরো এটা নিউক্লিয়াস, ইলেকট্রনটা কি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে, তাই নিউক্লিয়াসটা ঘুরতে 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 এক পর্যায়ে তার শক্তি হারায়, শক্তি হারাতে হারাতে সে কেন্দ্রভূত হয়। অর্থাৎ পরমাণু তখন কোনো ইলেকট্রন যখন নিউক্লিয়াসের মধ্যে চলে আসবে তখন পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না, তাহলে সেখানে পরমাণুটা আর কোনো কি দেখাও যাবে না। তাহলে ম্যাক্সওয়েল তথ্য হচ্ছে এটা, ইলেকট্রন শক্তি হারাতে হারাতে কেন্দ্রভূত হয়। তাহলে তার মতে, ম্যাক্সওয়েলের মতে পরমাণুর কোনো অস্তিত্ব থাকবে না। সে তুলনায় রাদারফোর্ডের পরমাণু মডেলের পরমাণু সম্পর্কে কোনো কি ব্যাখ্যায় দেওয়া যাবে না। অর্থাৎ এটা একদম এটাই মনে রাখো যে ম্যাক্সওয়েল তত্ত্ব মতে পরমাণু বলতে কিছু নেই, পরমাণু বলতে কিছু নেই বলতে পরমাণু ইলেকট্রনগুলো শক্তি হারাতে হারাতে কেন্দ্রে চলে আসবে, যেটা সম্পর্কে বিজ্ঞানী রাদারফোর্ড কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এটা হচ্ছে ম্যাক্সওয়েল তত্ত্বের ব্যাখ্যা আর কি। ম্যাক্সওয়েল তত্ত্ব মতে এটা একটা ভুল, তার মডেলটা ভুল। কেন? ইলেকট্রন এক পর্যায়ে শক্তি হারাতে হারাতে কেন্দ্রের দিকে চলে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে হাইড্রোজেন বর্ণালীর ব্যাখ্যা দিতে পারে না। এই হাইড্রোজেন বর্ণালী নিয়ে আমরা পরবর্তীতে বড় পরমাণু মডেল বা রিডবার্গ সমীকরণে যে হাইড্রোজেন বর্ণালীর যে ম্যাথগুলো আছে সেখানে আমরা দেখব। বর্ণালী তো আমি বললাম ইলেকট্রন শোষণ এবং বিকিরণের ফলে যে আলোক রশ্মি সৃষ্টি হয় সেটা হচ্ছে বর্ণালী। সেই বর্ণালী সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেনি, যা বিজ্ঞানী বোর ব্যাখ্যা দিয়েছে। আকার আকৃতির ধারণা দেননি, একটা পরমাণু বা ইলেকট্রনের আকারগুলো কেমন হতে পারে। ঠিক আছে, পরমাণু অরবিট মানে কি এসপি ডিএফ, তারপর কক্ষপথ, এগুলো সম্পর্কে নিয়ে আকার আকৃতির ধারণা দিতে পারেনি। বহু ইলেকট্রন সম্পর্কে কোনো ধারণা দিতে পারেনি। উনি মাত্র একটি ইলেকট্রন নিয়ে কাজ করেছে, একের অধিক ইলেকট্রন সম্পর্কে তিনি কোনো ধারণা দিতে পারেনি। এটা হচ্ছে রাদারফোর্ড পরমাণু মডেলের সিদ্ধান্ত, সীমাবদ্ধতা এবং পরমাণু মডেলটি। আশা করি তোমরা বুঝতে পেরেছো, বা যে টপিকটা এখানে বুঝতে পারবো না সেটা আমি বারবার বলছি, আমাকে অবশ্যই তোমরা জানাবে। ক্লিয়ার? আমরা এখন পড়বো বোর পরমাণু মডেল। এই যে পরমাণু মডেল সম্পর্কে যেগুলো আলোচনা করছি, বোর পরমাণু মডেল সবচেয়ে একটা খুব গুরুত্বপূর্ণ একটা মডেল। পরমাণু, ইলেকট্রন এবং কক্ষপথ, বেগ, এগুলো সম্পর্কে খুব বিস্তারিতভাবে এখান থেকে আমরা জানতে পারবো। বোর পরমাণু মডেল যেটা 1913 সালে নিলস বোর এই মডেলটা প্রস্তাবিত করেন। 1913 সালে এই বোর পরমাণু মডেলটাই প্রথম আবিষ্কার করা হয়। তারপর এই মডেলটা সম্পর্কে 3টা মতবাদ তিনি দিয়েছিলেন। প্রথমটা হচ্ছে কি শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত মতবাদ, কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ, আরটা হচ্ছে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত মতবাদ। এই 3টা মতবাদ উনি দিয়েছিলেন। আসো আমরা একটু দেখি প্রথমে শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত মতবাদটা কি। শক্তি স্তরকে কক্ষপথও বলা হয়, আবার সেলও বলা হয়। ঠিক আছে, যেখানে ইলেকট্রন ঘুরে বেড়ায়, যেখানে ইলেকট্রন থাকে সেটা হচ্ছে শক্তি স্তর। ঠিক আছে, এগুলো হচ্ছে শক্তি স্তরের ক্ষেত্রে। এই শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রথম শক্তি স্তরের জন্য এন এর মান হয় 1, দ্বিতীয় শক্তি স্তরের জন্য 2, তৃতীয় শক্তি স্তরের জন্য 3, চতুর্থ শক্তি স্তরের জন্য 4। ঠিক আছে, প্রথম শক্তি স্তরকে কে দ্বারা সূচিত করা হয়, দ্বিতীয় শক্তি স্তরকে এল, তৃতীয়কে এম এবং চতুর্থ শক্তি স্তরকে এন দ্বারা প্রকাশ করা হয়। এখন দেখো প্রতিটি শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2n²। ঠিক আছে, এন এর মান 1 2 3 4। তাহলে কে শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে কি, যেহেতু কে মানে প্রথমটা, তাহলে এন এর মান হবে 1, তাহলে 2 × 1², তা সমান সমান 2। এল শক্তি স্তর অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² সমান সমান 2 × 2² সমান সমান 8। তৃতীয় শক্তি স্তর অর্থাৎ এম শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা 2n² 2 × 3² সমান সমান 18। আর লাস্ট চতুর্থ শক্তি স্তর অর্থাৎ এন শক্তি স্তরে ইলেকট্রন ধারণ ক্ষমতা
2n² সমান সমান 2 × 4², যেহেতু n এর মান এখানে বড়তে n সমান সমান চতুর্থ শক্তি স্তরটা বুঝায়। অর্থাৎ এখানে 32টা, প্রথমটাতে 2টি ইলেকট্রন থাকবে, পরেরটাতে 8টা, পরের শক্তি স্তরে তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন এবং চতুর্থ শক্তি স্তরে 32টি ইলেকট্রন থাকবে। এবার আসো, তাহলে এটা গেল শক্তি স্তর বা কক্ষপথ সম্পর্কিত মতবাদ। এবার আসো, যেটা 2 নম্বরের জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ করতে গিয়ে আমরা জানি, সেটা হচ্ছে আমরা এগুলো ক্লাস 9-10 বইও পড়েছি, অ্যাম্বিয়ার ইকুয়াল টু NH/2π। এটা হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কিত নিলস বোরের মতবাদ। এখানে উনি অ্যাম্বিয়ার সম্পর্কে ব্যাখ্যা দিতে পারলেও NH/2π সম্পর্কে উনি কোনো বিস্তারিত তথ্য দিতে পারেনি, যেটি ওনার স্টুডেন্ট ডি ব্রগলি 1924 সালে তার একটা সমীকরণের মাধ্যমে NH/2π সম্পর্কে উনি ব্যাখ্যা দিতে পেরেছিল। ঠিক আছে, আসো আমরা একটু দেখি অ্যাম্বিয়ার এবং NH/2π এখানে কী কী বোঝায়। M দ্বারা বোঝায় ইলেকট্রনের ভর, V দ্বারা বোঝায় ইলেকট্রনের ব্যাগ, R দ্বারা বোঝানো হয় কক্ষপথের ব্যাসার্ধ, তারপর তোমার N দ্বারা বোঝায় কক্ষপথ। ঠিক আছে, N দ্বারা বোঝায় কক্ষপথ, আর H দ্বারা বোঝাচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যার মানটা সবসময় ফিক্সড 6.626 10^34, আর এখানে পাই মানে তো আমরা জানি 3.1416। এখন দেখো এই অ্যাম্বিয়ার, M দ্বারা ভর, বেগ এবং ব্যাসার্ধ বোঝানো হয়। এখানে একটা জিনিস চিন্তা করতে হবে, রৈখিক ভরবেগ কাকে বলে। ধরো এটা একটা কক্ষপথ, কেন্দ্রে আছে নিউক্লিয়াস, এখানে একটা ইলেকট্রন থাকে। এই ইলেকট্রনের একটা নিজস্ব ভর এবং একটা নিজস্ব বেগ, ভর এবং একটা বেগ থাকে। এই ভর এবং বেগ নিয়ে ও ঘুরে বেড়ায় কক্ষপথে। অর্থাৎ এই ইলেকট্রনের এই ভর ও বেগের গুণফলকে বলা হয় রৈখিক ভরবেগ। ইলেকট্রনের নিজস্ব ভর এবং এই বেগের গুণফলকে বলা হয় রৈখিক ভরবেগ। এবার আসো, নিউক্লিয়াস থেকে এই ইলেকট্রনের যে দূরত্ব, এই নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব, এটাকে আমরা দেখো একটা ব্যাসার্ধ কাকে বলে, কেন্দ্র থেকে কোনো একটা বিন্দুর যে দূরত্ব সেটাকে ব্যাসার্ধ বলা হয়। ঠিক আছে, নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের যে দূরত্ব, এটা হচ্ছে একটা ব্যাসার্ধ। তাই ইলেকট্রনটা যেখানেই যাক না কেন, হয় এখানে আসলো তাহলে এখানে ব্যাসার্ধ সমান দূরত্ব তো অতিক্রম করবে, সেম এখানে আসলে এখানে যে ইলেকট্রনটা যে এখানে থাকে তাহলে এখানেও একটা ব্যাসার্ধ সমান দূরত্ব নিয়ে অবস্থান করবে। সেম যেখানেই যাক না কেন ইলেকট্রনটা কেন্দ্র থেকে যে দূরত্বটা থাকে সেটা হচ্ছে ব্যাসার্ধ। এটাকে R দ্বারা প্রকাশ করা হয়। এই ব্যাসার্ধের সাথে, এই ব্যাসার্ধকে কেন্দ্র করে, এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে যেহেতু ইলেকট্রন ঘুরে, এই ব্যাসার্ধের সাথে ভর এবং বেগের গুণফলকে একত্রে বলা হয় কণিক ভরবেগ। অর্থাৎ অ্যাম্বিয়ার হচ্ছে কণিক ভরবেগ, অর্থাৎ রৈখিক ভরবেগের সাথে মানে অ্যাম্বিয়ার সাথে ব্যাসার্ধ গুণফলকে কণিক ভরবেগ বলা হয়। তো উনি অ্যাম্বিয়ার সম্পর্কে সুন্দর মতো ব্যাখ্যা দিয়েছে, কিন্তু NH/2π বা পরমাণু তরঙ্গ দৈর্ঘ্য এগুলো সম্পর্কে উনি ব্যাখ্যা করতে পারে নাই, যেটি ওনার স্টুডেন্ট ডি ব্রগলি ব্যাখ্যা করেছিল। তো এটা হচ্ছে কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এই মতবাদ নিয়ে কিন্তু কিছু কোয়েশ্চেন এসে থাকে, কিছু ম্যাথগুলো আমি একটু দেখাই, তাহলে একটু তোমরা বুঝতে পারবা। তোমরা ভিডিওটা, আমি বারবার বলছি, ভিডিওটা পজ করে তোমরা আগে নোট করে ফেলবা, তারপর নোট মানে যে টপিকসটা পড়াচ্ছি, এখন ধরো কণিক ভরবেগ মতবাদ পড়াচ্ছি, কণিক ভরবেগটা লিখবা, কণিক ভরবেগ মতবাদের নিচে এর রিলেটেড ম্যাথগুলো একটু করবে। ঠিক আছে, আমি একটু ম্যাথটা একটু দেখাই। ধরো দুটো ম্যাথ দিচ্ছে, ম্যাথ নাম্বার 1, ম্যাথ 1 এটা হচ্ছে 2 নং মতবাদ অনুসারে ম্যাথ। ধরো তোমাকে দিল সোডিয়ামের তৃতীয় কক্ষপথের ইলেকট্রনের কণিক ভরবেগ কত হবে, কণিক ভরবেগ কত, সোডিয়ামের তৃতীয় কক্ষপথে ইলেকট্রনের কণিক ভরবেগ কত। তো আমরা জানি কি, আমরা সূত্র জানি MVR ইকুয়াল টু NH/2π, বা আমাকে অ্যাম্বিয়ারটাই বের করতে হবে, কণিক ভরবেগ মানে অ্যাম্বিয়ার, বা অ্যাম্বিয়ার ইকুয়াল টু N এর মান কত 3, H এর মান 6.626 ইন্টু 10^34, 2 ইন্টু 3.1416। এখানে যেটা আসবে সেটা তোমরা মানটা সেখানে এভাবে, যেহেতু আমরা এখানে ক্যালকুলেটার নিই, তোমরা মানটা এখানে এভাবে করে বসাবো ক্যালকুলেশন করে। ঠিক আছে, তৃতীয় কক্ষপথ বলাতে এখানে N এর মান 3।
এবার আসো, ধরো সেম কোশ্চেন তোমাকে দিল, আমি সেম কোশ্চেনটা আবার লিখি। আচ্ছা, অন্য একটা ধরি, অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের ব্যাগ 10 m/1 হলে ব্যাসার্ধ কত? ঠিক আছে, অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের ব্যাগ 10 m/1 হলে তার ব্যাসার্ধটা কত হবে? তো এটা সূত্রটা কি হতে পারে? সেম সূত্রটা একটু করি, সেটা হচ্ছে কি mvr ইকুয়াল টু nh/2π। তো সেখান থেকে v সমান সমান nh/2π ইন্টু m ইন্টু, আচ্ছা আমাকে ব্যাসার্ধ বের করতে বলছে, সরি, আর নির্ণয় করতে হবে, ইন্টু ভি। এন এর মান কত? দ্বিতীয় 2। এইচ এর মান 6.626 ইন্টু 10^34, আর 2 ইন্টু 3.1416 ইন্টু 9.11 10^31 ইন্টু ভি এর মান হচ্ছে 10। যেটা আসে সেটা মিটার এককে প্রকাশ করতে হবে আনসার। ব্যাপারটা বুঝছো? 2 মানে এন এর মান, এইচ মানে এত, ঠিক আছে, আর 2 বসালাম, পাই এর মান বসালাম, এম এর মান সবসময় 9.11 10^31, আর ভি ব্যাক দেওয়া আছে। তো এটা হচ্ছে ম্যাথ 2 আর কি, টাইপ 2। ম্যাথ 1, ম্যাথ 2, এই দ্বিতীয় মতবাদ অনুসারে ম্যাথটা। ব্যাপারটা বুঝতে পারছেন? এবার আসো আমরা তার তৃতীয় মতবাদটা একটু পড়ি। তার তৃতীয় মতবাদ হচ্ছে শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ। এটা একটু তোমরা লিখে নিও, আমি একটু মুছছি। শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ। এখন শোষণ এবং বিকিরণ কি? ইলেকট্রন যখন নিম্ন শক্তি স্তর, মানে নিচের শক্তি স্তর থেকে উপর শক্তি স্তরে যায়, তখন সেখানে শোষণ ঘটে, ঠিক আছে। আর যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে আসে, তখন সেখানে ঘটে বিকিরণ। এই শোষণ এবং বিকিরণের ফলে একটা আলোক রশ্মি সৃষ্টি হয়, আলোক রশ্মি, এবং সাথে এখানে একটা ইলেকট্রনের পার্থক্য, মানে শক্তির পার্থক্য, এবং শক্তির পার্থক্য সৃষ্টি হয়। নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে গেলে এমনিত শক্তির পার্থক্য হবে, ঠিক আছে, শক্তির পার্থক্য হবে। এবং এই আলোক রশ্মির ফলে, এই আলোক রশ্মিটা যদি কোনো একটা পদ্মার মধ্যে তোমার যদি কি আপতিত হয়, মানে কোনো পদ্মের উপর পড়ে, তখন সেখানে একটা বর্ণালী সৃষ্টি হবে। বর্ণালী মানে রংধনু 7টা রং সেখানে দৃশ্যমান হবে, ঠিক আছে। শোষণ এবং বিকিরণের ফলে আলোক রশ্মি সৃষ্টি হয়, একটা শক্তির পার্থক্য সৃষ্টি হবে, এবং এটা যদি কোনো একটা পদ্মের উপর ফেলা হয়, তখন সেখানে বর্ণালীটা পাওয়া যাবে, ঠিক আছে। এটা তার বর্ণালী মিতি বলা হয়। এটা আমরা পরবর্তীতে আরও বিশদভাবে আলোচনা করব। এবার আসো, এই শোষণ এবং বিকিরণের ফলে যে শক্তির একটা পার্থক্য সৃষ্টি হয়, সেটাকে ধরো ড্যালি, বা কিছু কিছু বইয়ে শুধু ইও ধরা হয়, সমস্যা নেই। ড্যালি, এই শক্তির যে পার্থক্য, ড্যালি সমানুপাতিক নিউ, কেমিস্ট্রির ভাষায় কম্পাঙ্ককে নিউ দ্বারা প্রকাশ করা হয়। নিউটা একটু এভাবে লিখবা, ইউটাকে একটু স্টাইল করে আর কি, ঠিক আছে। নিউ সমান সমান, এখানে নিউ বলতে কম্পাঙ্ককে বোঝায়, আমরা কম্পাঙ্ক মানে আসলে এফকে বোঝানো হয়। তাহলে এখন দেখো, ডেল ই সমান সমান এইচ নিউ, এই সমানুপাতিক ধ্রুবক, সমানুপাতিকের জায়গায় আমি একটা এইচ বসালাম, একটা সমানুপাতিক ধ্রুবক। সমানুপাতিক ধ্রুবক মানে এর মানটা সবসময় ফিক্স থাকবে, যেমন প্ল্যাঙ্কের ধ্রুবকের মান। তারপর ডেল ই সমান সমান, এখন দেখো আমরা নিউর মানটা একটু বের করি কীভাবে। আমরা জানি বি ইকুয়াল টু এফ ল্যামডা, এটা হচ্ছে তোমরা ফিজিক্সের ক্লাস 9-10 বইয়ের তরঙ্গ শব্দ, যেটা সত্যর মধ্যে ছিল, সেখানে তোমরা এই সূত্রটা পড়েছো, বি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এদিকে খেয়াল করি, বি ইকুয়াল টু এফ ল্যামডা, তাহলে এফ সমান সমান কী হবে? ভি বাই ল্যামডা। এফ সমান সমান কি? ভি বাই ল্যামডা। তাহলে আমি এখন এফের জায়গায় এখানে একটা নিয়ম বসালাম। নিয়ম মানে কি? আমরা দেখো, ফিজিক্সের পাশে এফ, কেমিস্ট্রির পাশে সেটা হচ্ছে নিউ, কম্পাঙ্ক। কেমিস্ট্রির পাশে কম্পাঙ্ক এফকে নিউ দ্বারা প্রকাশ করা হয়,
ঠিক আছে। এবং ভি বাই ল্যামডা, আমি ভি এর জায়গায় এখানে একটা সি বসালাম। এখানে সি বসালাম কেন? ভি এক ধরনের ব্যাগ, সিও হচ্ছে এক ধরনের ব্যাগ, দুইটা হচ্ছে কি ব্যাগ হিসাবে কাজ করে, ভিও ব্যাগ হিসাবে কাজ করে, সিও ব্যাগ হিসাবে কাজ করে। তাহলে আমি ভি এর জায়গায় সি বসালাম। তাহলে আমার সমীকরণটা কি পেলাম? নিউ সমান সমান সি বাই ল্যামডা। আমি নিউর জায়গায় এখন আমি সি বাই ল্যামডা মানটা বসাবো, মানটা হবে কি এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, তাহলে ডেল ই সমান সমান এইচ সি বাই ল্যামডা। এটা হচ্ছে তার শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্কিত মতবাদ, বিজ্ঞানী বোর্ডের শক্তি শোষণ এবং বিকিরণ সম্পর্ক মতবাদ। এটা নিয়েও কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন আসে, অনেক ধরনের ম্যাথ কিন্তু করতে হয়, সেগুলো একটু আমরা একটু করবো। আচ্ছা, ম্যাথটা একটু দেখি কীভাবে কোয়েশ্চেনটা আসে। এটা হচ্ছে টাইপ 3 এর ম্যাথ নাম্বার 3। আমরা কিছুক্ষণ আগে করছি টাইপ 2 এর ম্যাথ, এখন 3 নাম্বার মতবাদের ম্যাথ হবে কি, ধরো বললো সোডিয়ামের কোনো একটি কক্ষপথের ইলেকট্রনের কোনো একটি কক্ষপথের ইলেকট্রনের তরঙ্গ দৈর্ঘ্য 380 ন্যানোমিটার হলে বিকিরিত শক্তির পরিমাণ নির্ণয় করো। বিকিরিত শক্তির পরিমাণ কত? বিকিরিত শক্তির পরিমাণটা কত আমাকে এখান থেকে বের করতে হবে। আসো আমরা তাহলে সূত্রটা কি, ই সমান সমান এস সি বাই ল্যামডা, বা ডেল ই সমান সমান এস সি বাই ল্যামডা। বিকিরিত বললে ই সমান সমান এস সি বাই ল্যামডা মানটা করতে হবে। এখন দেখো এইচ এর মান কত, 6.626 ইন্টু 10⁻34 ইন্টু সি এর মান কত, আলোর বেগ 3 ইন্টু 10⁸8, আর ল্যামডার মান হচ্ছে 380 ন্যানোমিটার। এখন ন্যানোমিটার থেকে মিটার নিতে হলে তোমাকে কি করতে হবে, 10⁻9 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, 10⁻9 দিয়ে গুণ করবো, যে মানটা আসবে সেটা জুলে প্রকাশ, সেটা আমরা জুলে প্রকাশ করবো, ইয়ের মানটা তো জুলে। আশা করি বুঝতে পারছো, এই ধরনের ম্যাথগুলো কিন্তু তোমার চলে আসে। ঠিক আছে, এগুলো কিন্তু তোমরা সিকিউতে পাবো না, কিন্তু এমসিকিউতে একটু বেশি আসে এগুলো, বিভিন্ন ভার্সিটি কোয়েশ্চেন এবং বোর্ড কোয়েশ্চেনে এই সংক্ষিপ্তভাবে ম্যাথগুলো একটু চলে আসে। তাহলে এবার আসেন তার এই বোর পরমাণু মডেল থেকে, আমরা তার এই বোর পরমাণু মডেল থেকে তার সফলতা এবং তার সীমাবদ্ধতাগুলো একটু কি খেয়াল করি। সফলতাগুলো বলতে কি বোঝাচ্ছে, এখানে পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে তিনি ব্যাখ্যা করতে পেরেছেন। বিজ্ঞানী নিলস বোর পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা করতে পেরেছিলেন। তারপর সেখানে হচ্ছে কি কোনো একটা কণার শক্তি বা ইলেকট্রনের শক্তি নির্ণয় করতে পারবে, মানে কোনো একটা শক্তি, যেমন আমরা এই শক্তি নির্ণয় করতে পারছি, বিকিরিত শক্তির পরিমাণ তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে, বা কোনো একটা কক্ষপথের কোনো একটা ইলেকট্রনের শক্তিটা তিনি নির্ণয় করতে সক্ষম হয়েছিল। তারপর বর্ণালী সম্পর্কে ব্যাখ্যা দিতে পেরেছে, এই বর্ণালী। ঠিক আছে, বর্ণালী বলতে আবার কি, সেটা হচ্ছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালীর ব্যাখ্যা দিয়েছে। এক ইলেকট্রন বিশিষ্ট কীরকম, এবং হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কয়টি, একটি। হিলিয়াম প্লাসের ইলেকট্রন সংখ্যা কয়টি, সেম একটি। মানে হিলিয়াম তো এমন দুইটা প্রোটন, একটা যদি প্লাস হয়ে যায় মানে একটা দান করে যায়, তাহলে থাকে একটা। লিথিয়াম 2+। তো তিনি এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর সম্পর্কে ব্যাখ্যা দিতে পেরেছিল তার বর্ণালী নীতি অনুসারে। তারপর ব্যাসার্ধ নির্ণয়, এটাকে বলা হয় বোর ব্যাসার্ধ, অ্যানোড। ঠিক আছে, এই 5.292 10⁻11 মিটার, এই ব্যাসার্ধটা নির্ণয় করতে তিনি সক্ষম হয়েছিল। কোনো একটা ইলেকট্রনের ব্যাগ নির্ণয় করতে তিনি সক্ষম হয়েছিল। ব্যাগ নির্ণয়, তুমি যেমন আমি কিছুক্ষণ আগে ব্যাগ নির্ণয় করে দেখেছি, ঠিক আছে, ভি, এরকম তিনি ব্যাগটা নির্ণয় করতে সক্ষম হয়েছে। তার রিডবার্গ ধ্রুবকের মান RH = 109678 সেন্টিমিটার, এই মানটা নির্ণয় করতেও তিনি সক্ষম হয়েছিল। এই রিডবার্গ ধ্রুবকের ম্যাথগুলো আমরা কিন্তু পরবর্তী টপিকসগুলোতে পড়বো, খুব ইম্পর্টেন্ট এই ম্যাথগুলোতে। বিভিন্ন ম্যাথে এই মানটা বসাতে হবে হাইড্রোজেন বর্ণালীর ম্যাথগুলোতে, তখন তোমরা এটা দেখতে পারবা। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তার সফলতা। তার সফলতার সাথে সাথে তার কিছু সীমাবদ্ধতা আছে। তিনি শুধু এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা দিতে পারছে, সকল বর্ণালীর ব্যাখ্যা দিতে পারেননি। তিনি সূক্ষ্মরেখা সম্পর্কে ব্যাখ্যা দিতে পারেননি। সূক্ষ্মরেখা বলতে কি, এই বর্ণালীগুলো সৃষ্টি হওয়ার সাথে সাথে সেখানে কিছু অতি সূক্ষ্মরেখার সৃষ্টি হয়। ঠিক আছে, সেগুলো আমরা মাইক্রোস্কোপিক যন্ত্রের মাধ্যমে দেখতে পারি। তিনি ওই সূক্ষ্মরেখা সম্পর্কে কোনো ব্যাখ্যা দিতে পারেনি। তারপর তিনি
জিমেন ও স্ট্রাক প্রভাব সম্পর্কে ব্যাখ্যা জানি, খুব ইম্পর্টেন্ট। এই জিমেন প্রভাব এবং স্ট্রাক প্রভাব সম্পর্কে কিন্তু প্রায় সময় তোমার কতে এসে থাকে। কীরকম, জিমেন প্রভাব কাকে বলে, স্ট্রাক প্রভাব কাকে বলে, তাই সংজ্ঞাগুলো খুব ইম্পর্টেন্ট। সংজ্ঞাটা একটু লিখে রাখতে পারো কীরকম। প্রথম হচ্ছে জিমেন প্রভাব। কোনো একটা বর্ণালীর কোনো একটা বর্ণালী রেখার উপর চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে, অর্থাৎ এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন সংজ্ঞা আছে, তোমরা বইয়েরটা একটু ফলো করবা। মানে বর্ণালী সূক্ষ্ম রেখাকে বিভাজিত করতে, ভাঙতে যে চৌম্বক ক্ষেত্রের মাধ্যমে বর্ণালীর যে সূক্ষ্ম রেখাগুলো বিভাজিত করা হয়, যে ভাঙা হয়, বা কোনো একটা বর্ণালীর উপর, ঠিক আছে, চৌম্বক ক্ষেত্রের যে প্রভাবটা থাকে সেটাকে বলা হয় জিমেন প্রভাব। বা চৌম্বক ক্ষেত্র দ্বারা কোনো বর্ণালীর সূক্ষ্ম রেখাগুলোকে বিভাজিত করা যায়, তখন সেটাকে বলা হয় জিমেন প্রভাব। আর স্ট্রাক প্রভাব হচ্ছে কি, সেম, কোনো একটা বর্ণালী রেখার উপর চৌম্বক ক্ষেত্রের জায়গায় জাস্ট তড়িৎ ক্ষেত্র বলবা, তড়িৎ ক্ষেত্রের প্রভাবকে, ঠিক আছে, তখন তাকে স্ট্রাক প্রভাব বলে। মানে বুঝলে, চৌম্বক ক্ষেত্রের প্রভাবকে বলা হয় জিমেন প্রভাব, আর তড়িৎ ক্ষেত্রের প্রভাবকে বলা হয় তোমার স্ট্রাক প্রভাব। মানে চৌম্বক ক্ষেত্র দ্বারা বর্ণালী রেখাকে শুকনোভাবে বিভাজিত করতে সক্ষম, সেটা হচ্ছে জিমেন প্রভাবের মাধ্যমে। আর তড়িৎ ক্ষেত্রের দ্বারা বর্ণালীর যে শুকনো রেখাকে বিভাজিত করা হয় সেগুলোকে স্ট্রাক প্রভাব বলা হয়। ঠিক আছে, সংজ্ঞাগুলো তোমরা একটু বই থেকে আরেকটু ক্লিয়ারভাবে দেখে নিও, কিন্তু মেন এভাবে তুমি লিখলে হবে। ঠিক আছে, এইসব প্রভাব সম্পর্কে, এই জিমেন এবং স্ট্রাক প্রভাব এবং বর্ণালী সূক্ষ্ম রেখা সম্পর্কে তিনি ব্যাখ্যা দিতে পারেননি। তারপর আসো 2D 3D কাঠামো ব্যাখ্যা দেননি। 2D 3D হচ্ছে 2 ডাইমেনশন 3 ডাইমেনশন, অর্থাৎ আমরা এগুলো পরবর্তীতে ক্লাসগুলো পড়বো। এই বিভিন্ন অরবিটালের ডায়াগ্রাম চিত্র, এই ডায়াগ্রামগুলো সম্পর্কে উনি কিন্তু কোনো ব্যাখ্যা দিতে পারেনি। ঠিক আছে, নোডাল তল, নোডাল প্ল্যান, এগুলো সব পড়া আছে পরবর্তীতে ক্লাসে, তোমরা পাবা। এই ডাইমেনশনগুলো, এরকম অরবিটালগুলো সম্পর্কে তিনি কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তারপর তিনি কণিক ভরবেগ সম্পর্কে স্পষ্ট ধারণা দেননি, ঠিক আছে, যেটা ওনার স্টুডেন্ট ডি ব্রগলি দিয়েছিল। আর তরঙ্গ দৈর্ঘ্য সম্পর্কে, এখানে যে ল্যামডা সম্পর্কে উনি কোনো ব্যাখ্যা করতে পারেননি। এগুলো পরবর্তীতে আমরা এখন ডি ব্রগলির সমীকরণের মাধ্যমে সেটা জানবো। ঠিক আছে, এটা হচ্ছে বোর পরমাণু মডেলের একদম A to Z। আশা করি তোমরা বুঝেছো এটা। এখন আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে কি ইলেকট্রনের কণা ও তরঙ্গ ধর্ম সম্পর্কিত ডি ব্রগলির সমীকরণ। যিনি বিজ্ঞানী বোরের স্টুডেন্ট ছিল, যিনি বোরের কণিক ভরবেগ এবং তরঙ্গ দৈর্ঘ্য, যেটা বিজ্ঞানী বোর ব্যাখ্যা করতে পারেননি, সেটা সম্পর্কে তিনি সুন্দরভাবে ব্যাখ্যা করেছেন, সেটা একটু আমরা দেখব। এই ডি ব্রগলির সমীকরণটি 1924 সালে তিনি এই সমীকরণটি প্রয়োগ করেন। এই সমীকরণটা প্রয়োগ করার ক্ষেত্রে তিনি দুইজন বিজ্ঞানীর তথ্য তিনি সাহায্য নিয়েছিল। প্রথমটা হচ্ছে বোর তথ্যের মতে আমরা জানি =SC/λ। আমরা কিছুক্ষণ আগে দেখলাম এই বোর তথ্যের এই সমীকরণটা =SC/λ। আর বিজ্ঞানী আইনস্টাইনের সূত্র মতে আমরা আরেকটা জানি E=mc²। অর্থাৎ ই এর মান আমি একটা পেলাম SC/λ, আরেকটা হচ্ছে কি mc²। তাহলে আমি 1 ও 2 নং হতে পাই, এই ই এর জায়গায় আমি mc² বসালে কি পাবো, mc² সমান SC/λ। বা দেখো সি একটা কাটা চলে যাবে, তাহলে কি থাকে mc সমান h/λ। আর আমরা জানি কিছুক্ষণ আগে আমি বলেছি সি মানে ভি, মানে যে কোনো একটা ব্যাগ, এটা আলোর ব্যাগ, এটা হচ্ছে ইলেকট্রনের ব্যাগ। তা আমরা যে কোনো একটা ব্যাগ নিয়ে এখানে আলোচনা করতে পারবো। তা আমি সি এর জায়গায় এখানে ভি বসালাম, mv সমান h/λ। সুতরাং ল্যামডাটাকে এ পাশে নিয়ে আসলাম, mvটাকে এখানে নিয়ে আসলাম, ল্যামডা সমান h/mv। এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। ঠিক আছে, এখানে ল্যামডা দ্বারা তরঙ্গ ধর্ম বোঝায়। ল্যামডা দ্বারা তো আমরা তরঙ্গই জানি, কোনো একটা ইলেকট্রন কীরকম তরঙ্গ আকারে থাকে না কীভাবে থাকে, সেটা আমরা ল্যামডা দ্বারা আমরা সেটা ব্যাখ্যা করতে পারবো। মানে ল্যামডা দ্বারা তরঙ্গকে বোঝানো হয়, তরঙ্গের একটা ধর্মকে। আর এমবি দ্বারা এটা বোঝানো হয় কণার ধর্ম। এম দ্বারা বোঝায় ভর, বি দ্বারা বোঝায় বেগ। অর্থাৎ ভর আর বেগ থাকে, এগুলো কাদের মধ্যে, অবশ্যই এটা কণার মধ্যে না, ওটা হচ্ছে কণার একটা ধর্ম, যে তাদের মধ্যে একটা ভর এবং বেগ আছে। এর তরঙ্গ ধর্ম এবং কণাধর্ম সম্পর্কে এবং বিশেষ করে এই ল্যামডা সম্পর্কে বিজ্ঞানী ডি ব্রগলি
এই ব্যাখ্যাটাই করেছেন। অন্যান্য বিজ্ঞানীরা এই ল্যামডা সম্পর্কে ব্যাখ্যা করতে পারেনি, ডি ব্রগলি এই ব্যাখ্যাটি সম্পূর্ণ করেন। এটা হচ্ছে ডি ব্রগলির সমীকরণ। এটা নিয়েই কিন্তু ম্যাথগুলো আসে, একদম পারা যাবে। একটা ব্যাগ দেওয়া থাকে, তোমাকে তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করতে হয়, এটা সোজা থাকে। এগুলো বেশিরভাগ সময় এমসিকিউতেই তোমরা পাবো। আমরা যখন এমসিকিউ প্র্যাকটিস করবো এইসব সব ধরনের টপিক্সের ম্যাথগুলো নিয়ে আমরা আবার আলোচনা করব। তো এটা গেল তার কণা ও তরঙ্গধর্ম সম্পর্কে আলোচনা। এখন দেখো, যেটা আমরা কণিক ভরবেগ সম্পর্কিত, যেটা ওই বিজ্ঞানী বোর NH/2π সম্পর্কে যেটা ব্যাখ্যা করতে পারে নাই, সেটা কীভাবে আসলো, সেটা বিজ্ঞানী ডি ব্রগলি তিনি এটা সুন্দরভাবে ব্যাখ্যাটা করেছিলেন। আমরা বোরের তথ্য মতো জানি, বোরের যে দ্বিতীয় কণিক ভরবেগ সম্পর্কিত যে মতবাদটা ছিল, সেখান থেকে আমরা জানি mvr = NH/2π। ঠিক আছে, তাহলে 2πটাকে এদিকে নিয়ে আসলাম, 2π আর mvটাকে নিচে নিয়ে আসলাম। অর্থাৎ আমি nটা উপরে না লিখে পাশে করে লিখলাম, সেম কথা, এটা উপরকে আইডেন্টিফাই করে। তার বা 2πr m ল্যামডা, 2π কত, n ল্যামডা। এখন দেখো এখানে ল্যামডা মানটা কেমনে পেলাম, আমরা জানি ল্যামডা h/mv। তাহলে h/mvর জায়গায় আমি ল্যামডাটা বসালাম। ঠিক আছে, এটা হচ্ছে তার এই 2πr। আচ্ছা, আমি আগেরটা বলি, এখানে এটা দ্বারা কি বোঝায়, ইলেকট্রনের একটি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। 2πr বলতে কি বোঝায়, 2πr বলতে কি, ধরো এখানে এটা চিন্তা করো, 2πr বলতে আমরা জানি বৃত্তের পরিধি, বৃত্তের পরিধিকে আমরা 2πr হিসাব করা হয়। একটা বৃত্ত মানে এটা কক্ষপথ, কক্ষপথে ইলেকট্রনগুলো তরঙ্গ আকারে ঘুরে বেড়ায়। কীরকম তরঙ্গ আকারে, যেমন ধরো এটা একটা বিন্দু, তরঙ্গের বিন্দু, এখান থেকে এখানে আসছে একটা তরঙ্গ, আরেকটা তরঙ্গ, দুইটা, তিনটা তরঙ্গ সম্পন্ন করছে। এই তিনটা তরঙ্গ কখন সম্পন্ন করছে, এই বৃত্তে, পুরো বৃত্তটা মানে কি, আগের অবস্থায় ইলেকট্রনটা আগের অবস্থায় আসার জন্য বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে। ব্যাপারটা বুঝছো, এটা তো ভিতরে একটা কক্ষপথটাকে বৃত্ত বলা হচ্ছে, এই বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করে এই এক একটা তরঙ্গ দৈর্ঘ্য, মানে পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ যতটা তরঙ্গ দৈর্ঘ্য ততটি কক্ষপথ। ধরো এই একটা তরঙ্গ দৈর্ঘ্য একটা কক্ষপথ, আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা কক্ষপথ, আরেকটা তরঙ্গ দৈর্ঘ্য আরেকটা কক্ষপথ, তিনটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এখানে কয়টি কক্ষপথে হবে ইলেকট্রন, তিনটা। মানে আমরা যেহেতু আমরা তখন বলতাম কি ইলেকট্রন এভাবে ঘুরে বেড়ায়, কিন্তু আসলে না, ইলেকট্রন বৃত্তাকার পথে না, ইলেকট্রন তরঙ্গ আকারে ঘুরে বেড়ায়, এভাবে তরঙ্গ আকারে ঘুরে বেড়ায়। তাই তরঙ্গ আকারে ঘুরে বেড়াবে মানে কি, সেটা বৃত্তের পরিধি সমান দূরত্ব অতিক্রম করবে। আর যতটা তরঙ্গ সৃষ্টি হবে, যতটা ঢেউ, মনে রাখবা, যতটা ঢেউ, তরঙ্গ মানে তো একটা ঢেউ, এই একটা ঢেউ মানে একটি কক্ষপথ। এরকম যতটি ঢেউ হবে ততটি কক্ষপথ, দুটি কক্ষপথ, তিনটি হলে তিনটি কক্ষপথ, চারটি ঢেউ দেখলে চারটি কক্ষপথ। ঠিক আছে, তাহলে এই জন্য এখানে হচ্ছে কি, মনে রাখবে, এটা কোনো একটা বৃত্তের পরিধি তার তরঙ্গ দৈর্ঘ্যের সরল গুণিতক। মানে যতটা বৃত্তের পরিধি, যতটা তরঙ্গ দৈর্ঘ্য অতিক্রম করবে, তত বৃত্তের পরিধি সমান দ্রুত অতিক্রম করবে। মানে যতটা তরঙ্গ দৈর্ঘ্য, এখানে এন মান দেখো, আমি যদি এখানে কয়টা তরঙ্গ দৈর্ঘ্য, আমি যদি এটার ক্ষেত্রে 2πr = n ল্যামডা হিসাব করি, তো এখানে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হলো, একটা, দুইটা, তিনটা। তাহলে এখানে n এর মান কত, 3 ল্যামডা। এখানে কতটা, তাহলে এখানে n দ্বারা কী বলছি আমরা, n মানে তো জানি কি কক্ষপথ, তো n এর মান কত পেলাম আমরা, এখানে 3। তো এটার ক্ষেত্রে কী হবে, একটা, দুইটা, তিনটা, চারটা, অর্থাৎ 2πr = 4 ল্যামডা। মানে চারটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করছে এই বৃত্তের পরিধিটা অতিক্রম করতে, চারটা তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন করতে হয়। অর্থাৎ চারটা কক্ষপথ সৃষ্টি হবে এখানে। এটা হচ্ছে তার ডি ব্রগলির কণিক ভরবেগ সম্পর্কিত মতবাদ। এই বক্সটা খুব ইম্পর্টেন্ট, যতগুলো তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হবে ততটি তার কক্ষপথ তৈরি হবে। এটা হচ্ছে মেন বেসিক পড়া। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ডি ব্রগলি, বোর, রাদারফোর্ড এবং কি থমসন পরমাণু মডেল, এই মডেলগুলো থেকে আসলে বিগত কয়েক বছর ধরে যদিও আসে নাই মানে সৃজনশীলের মধ্যে, কিন্তু তোমাদের যেহেতু এখন ফুল সিলেবাস, তোমাদের সময় এটা কাজে লাগতে পারে, গতেও আসতে পারে, কিন্তু এগুলো এমসিকিউতে একটু বেশি আসে। ঠিক আছে, এমসিকিউতে বলতে পারে, এই চিত্রটি দিদি বলতে পারে এখানে কক্ষপথ সংখ্যা কয়টি, তাহলে আমরা যতটা তরঙ্গ দৈর্ঘ্য ততটা কক্ষপথ, তাহলে এখানে কক্ষপথ সংখ্যা 3টি। আর একটা কোয়েশ্চেন আসতে পারে এমসিকিউ এখানে, যে এখানে এটার ক্ষেত্রে কক্ষপথ সংখ্যা কয়টি, ঠিক আছে, বা এখানে কয়টি তরঙ্গ দৈর্ঘ্য সম্পন্ন হয়েছে। এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমরা এমসিকিউতে পেয়ে থাকবা।
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন আমি লাস্ট আরেকটা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। খুব ইম্পর্টেন্ট এই টপিকসটা, ঠিক আছে। আর 1927 সালে হাইজেনবার্গ তার এই অনিশ্চয়তা নীতিটা সূত্রটা প্রয়োগ করেন। আমি একটু বলি পারবা যে তোমাদের কোনো কিছু যদি বুঝতে প্রবলেম হয় অবশ্যই আমাকে কমেন্টে বা মেসেজে জানাবা, আমি আমার 100% ট্রাই করবো তোমাদেরকে সেটা সলভ করে দেওয়ার, ঠিক আছে। এবার একটু দেখেন হাইজেনবার্গের অনিশ্চয় নীতি। অনিশ্চয়তা, বিজ্ঞানী হাইজেনবার্গ তিনি 1927 সালে তার এই অনিশ্চয়তা নীতির সূত্রটা বা সমীকরণটা তিনি প্রয়োগ করেন। তার এই অনিশ্চয়তা নীতিটা কি আমি একটু বুঝাই, তারপর তোমরা লিখবা। সেটা কি, কোনো একটা বস্তুর বা কোনো একটা কণার বা ইলেকট্রনের বলো ভরবেগ যদি নির্ণয় করা যায় তাহলে তার অবস্থান নির্ণয় করা কঠিন হয়ে পড়ে বা অবস্থান নির্ণয় করা অসম্ভব হয়ে পড়ে। মানে ধরো আমি হাঁটছি, ঠিক আছে, এরকম করে হাঁটতেছি, তা হাঁটতে হাঁটতে কি আমার অবস্থানটা তুমি নির্ণয় করতে পারবা না, কিন্তু আমার ব্যাগটা নির্ণয় করতে পারবা। মানে ধরো আমি এই তোমরা এই প্যানটার দিকে খেয়াল করো, প্যানটা আমি মুভমেন্ট করতেছি, এই মার্কারটা মুভমেন্ট করাতে করতে এখন তোমরা বলো এই মার্কারের অবস্থান কোথায়। অবস্থান কিন্তু তোমরা খেয়াল করতে পারবে না, অবস্থান কিন্তু তোমরা নির্ণয় করতে পারবে না, অবস্থান নির্ণয় করতে পারবে না, কিন্তু ব্যাগটা নির্ণয় করতে পারবে, মানে কত বেগে এটা এখানে মুভমেন্ট করছে। এবার ধরো আমি এখানে ফিক্স করে রাখলাম অবস্থান, ধরো আমার মার্কারের অবস্থান হচ্ছে এই জায়গায়, তাহলে এই মার্কারের কি এখন তোমরা কোনো ব্যাগ নির্ণয় করতে পারবা? ব্যাগটা নির্ণয় করতে পারবা না। বুঝে গেছো? তুমি যখন অবস্থান নির্ণয় করতে যাবা তখন তুমি ব্যাগ নির্ণয় করতে পারবে না, যখন তুমি ব্যাগ নির্ণয় করতে যাবা তখন তুমি অবস্থান নির্ণয় করতে পারবে না। এটা হচ্ছে কি, ভরবেগ এবং অবস্থান একসাথে নির্ণয় করা যায় না। তাই এটাকে বিজ্ঞানী হাইজেনবার্গ এই নীতিটা প্রয়োগ করেন বলে এটা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি বলা হয়। এটা কি সূত্রটা, ডেল এক্স ইন্টু ডেল পি গ্রেটার দেন ইকুয়াল h/4π। ডেল এক্স দ্বারা বোঝায় অবস্থান আর ডেল পি দ্বারা বোঝায় ভরবেগ, ঠিক আছে। অর্থাৎ ডেল এক্স এবং ডেল পি এর গুণফল h/4π অপেক্ষায় বড় বা তার সমান হবে। এটা হচ্ছে মেন কথা। h/4π যে মানটা পাবো সেটা অপেক্ষায় এই ডেল এক্স এবং ডেল পির মানটা সবসময় বড় বা তার সমান হবে। এটা হচ্ছে হাইজেনবার্গের নীতি। এখানে যদি ডেল এক্স যদি তুমি নির্ণয় করতে পারো তাহলে ডেল পির মান, তুমি ডেল এক্সের যদি মান পাও তাহলে ডেল পির মান পাবা 0। আবার যদি ডেল পির মান যদি কোনো একটা পাও তখন ডেল এক্সের মান পাবা 0, ঠিক আছে। একসাথে দুইটা মান কখনোই পাওয়া না, কেন একসাথে দুইটা কখনোই নির্ণয় করা যায় না। এটা হচ্ছে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি। এগুলো আমার শীট থেকে আরও তোমরা বিস্তারিত এটা ব্যাখ্যাটা, এটা বর্ণনা আছে, সেটা তোমরা শীটটা পড়লে আরও ইজিলি বুঝতে পারবো, ঠিক আছে। জাস্ট এটাই মনে রাখো, অবস্থান এবং ভরবেগ, ঠিক আছে, অবস্থান এবং ভরবেগ তুমি নির্ণয় করতে পারবে না। তো তুমি ধরো ইন্টার লাইফে উঠলা, এখন তুমি মোবাইলের প্রতি, বন্ধু বান্ধবের সাথে ঘোরাঘুরির প্রতি একটা বেশি ঝোঁক তৈরি হয়ে গেল। তো তুমি একসাথে কিন্তু দুইটা জীবনে পারবে না। তুমি যদি ইন্টারের ভালো রেজাল্ট করতে হয় তোমাকে পড়তে হবে, ঘোরাঘুরি কম করতে হবে, মোবাইল টোবাইল বা অন্যান্য কারিকুলার যেগুলো থাকে সেগুলো তোমাকে অবশ্যই কমে আনতে হবে। কেন, তুমি দুইটা একসাথে জীবনে ভালো জিনিস একসাথে পাবা না। হয় তোমাকে যে কোনো একটা বেছে নিতে হবে, হয় মোবাইল, ঘোরাঘুরি এগুলো বেছে নিতে হবে, নাহলে তোমাকে ভালো রেজাল্ট বেছে নিতে হবে। দুইটা কখনোই একসাথে তুমি নির্ণয় করতে পারবে না, এটাই তোমার মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে কি হাইজেনবার্গের নীতি। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা যে টপিকসটা পড়বো সেটা হচ্ছে কি ভরবেগের, মানে বোর পরমাণু মডেল অনুসারে বোর তত্ত্বের প্রয়োগগুলো আমরা পড়ব। বোর তত্ত্বের প্রয়োগ। প্রথমে এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। এনতম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমাকে আগে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথমে এটা হচ্ছে ESF 1/4π E0 ইন্টু Q
Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে ই নট এটাকে ই নট বলা হয়, ই নট, যার বাংলা হচ্ছে পরম পার টিডিটি। এটা হচ্ছে তোমরা ফিজিক্স একটু ভালো মতো পড়বা, মানে কি ভেদনযোগ্যতা, ভেদন ক্ষমতা বলা হয় ই নট দ্বারা। ইএসএফ এর বাংলা হচ্ছে কি, মানে আগে ইংলিশে ফুল ফর্মটা লিখি, ইলেকট্রো স্ট্যাটিক ফোর্স, যার অর্থ হচ্ছে কি তোমার স্থির তড়িৎ বল। তারপর আরেকটা পাবো আমরা সিএফ হচ্ছে তোমার, হ্যাঁ সিএফ এর সূত্রটা আগে একটু লিখি, এমভি স্কোয়ার বাই আর। ঠিক আছে, সিএফ মানে হচ্ছে সেন্ট্রিফুগাল ফোর্স, যার মানে হচ্ছে কেন্দ্রমুখী বল। ঠিক আছে, এখন আমরা একটা জিনিস করব, ধরি, আচ্ছা আমি আগে একটু ইলেকট্রনের চার্জ ই সমান সমান Q1 আর নিউক্লিয়াসের চার্জ ZT সমান সমান Q2। সুতরাং ESF সমান সমান 1/4 পাই ই নট, Q1 এর জায়গায় আমি ই বসালাম, ZE আর স্কোয়ার, বা 1/4 পাই ই নট ইন্টু ZE স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে আমি 1 নম্বর দিলাম। এখন আমরা জানি উই নো CF সমান সমান ESF, অর্থাৎ MV স্কোয়ার আর হচ্ছে তোমার 1/4 পাই ই নট ইন্টু ZE স্কোয়ার বাই আর স্কোয়ার। একটু আমি আমার শীটটা একটু বের করে রাখি। এই সমীকরণটাকে আমি 2 নম্বর দিলাম। ঠিক আছে, আচ্ছা একটা কাজ করি, এটাকে কোনো সমীকরণ না দিই, এটাকে 1 নম্বর দিই। we again know, আমরা আরও জানি MVR ইকুয়াল টু NH/2 পাই। লেখাটা একটু বোঝা যাচ্ছে? আমি একটু দেখি, একটু ছোট করে হয়ে গেল, আমি একটু মুছে দাঁড়াও। MVR ইকুয়াল টু NH/2 পাই, এটা দিলাম আমি 2 নম্বর সমীকরণ। আমি আগে তো একটু বুঝাই, বোর তত্ত্বের প্রয়োগ, বোর তত্ত্বের মতে ওই ব্যাসার্ধ, বেগ, শক্তি এগুলো নির্ণয় কীভাবে করবো, এই জন্য ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে প্রথমে আমরা যে সূত্রটি ইউজ করবো সেটা হচ্ছে ESF ইকুয়াল টু 1/4 পাই ই নট ইন্টু Q1 Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এখানে ই নট তো বললাম পরম পারমিউডিটি। ESF দ্বারা বোঝায় ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, যেটাকে বলা হয় স্থির তড়িৎ বল। আর CF সমান সমান আমরা জানি এই দুইটা সূত্র, এগুলো ফিজিক্সেও পাওয়া, এখানেও আছে, MV স্কোয়ার বাই আর। এখানে CF মানে সেন্ট্রিফুগাল ফোর্স, অর্থাৎ কেন্দ্রমুখী বল। এখন ধরি ইলেকট্রনের চার্জ ই সমান সমান Q1, আবার নিউক্লিয়াসের চার্জ ZE সমান সমান Q2। ঠিক আছে, তাহলে আমরা ESF এর ক্ষেত্রে এই মানটা বসাই, Q1 Q2 জায়গায় এই মানগুলো বসাই। ESF সমান সমান 1/4 পাই ই নট ইন্টু Q1 এর জায়গায় ই, Q2 এর জায়গায় ZE। ঠিক আছে, Q2 এর জায়গায় ZE ডিভাইড বাই আর স্কোয়ার। সুতরাং ESF সমান সমান 1/4 পাই ই নট ইন্টু ZE স্কোয়ার ডিভাইড বাই আর স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কিসের সূত্র, ESF এর যে মানটা, ইলেকট্রন চার্জ এবং নিউক্লিয়াস চার্জের মানটা বসানোর পর। এখন আমরা এটা জানি সেন্ট্রিফুগাল ফোর্স সমান সমান ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, অর্থাৎ CF সমান সমান ESF।
এটা হচ্ছে আমরা জেনে থাকি। এখন সিএফ এর মানটা আমরা বসালাম। সিএফ এর মান হচ্ছে কত, এমবি স্কোয়ার বাই আর, আর ইএসএফ এর মান কত 1/4 পাই ই নট ইন্টু জেড ই স্কোয়ার বাই আর স্কোয়ার। এটাকে 1 নম্বর সমীকরণ দিলাম। আবার বোর সূত্র অনুসারে, বোর কণিক ভরবেগের সূত্র মতবাদ অনুসারে আমরা জানি এমবিআর ইকুয়াল টু এনএইচ বাই 2 পাই। ঠিক আছে, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 2 নম্বরটাকে আমি একটু বর্গ করলে পাই, 2 নংকে বর্গ করে পাই এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ইকুয়াল টু এন স্কোয়ার এইচ স্কোয়ার, এটা এইচ একটা এন আর 4 পাই স্কোয়ার। এটা হচ্ছে 2 নংকে বর্গ করার পর আমরা পাই, যাকে আমি ধরো এটা 3 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 নংকে 3 নং দ্বারা ভাগ করে পাই, 1 নংকে 3 নং দ্বারা ভাগ করে পাই কী হবে, 1 নং কোনটা, এম ভি স্কোয়ার। আমি একটু এখান থেকে লিখি, এম ভি স্কোয়ার বাই আর ভাগ 3 নাম্বার এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার সমান সমান। এখন ডান পাশের বাম পাশেরটার সাথে বাম পাশেরটা ভাগ, এম ভি স্কোয়ার আর সাথে এম স্কোয়ার ভি স্কোয়ার আর স্কোয়ার ভাগ, আবার এটার সাথে আমি এটার ভাগ দেবো। এটার মানটা কত, উপরে কত আছে, জেড ই স্কোয়ার। দেখো এটা উপরে আছে মানে এগুলো সবগুলো নিচের মান, এটা উপরের মান 4 পাই ই নট, 4 পাই ই নট আর স্কোয়ার, এটা হচ্ছে নিচের মানটা, সমান সমান ভাগ দিয়ে আমার এটা এন স্কোয়ার এইচ স্কোয়ার 4 পাই স্কোয়ার। এখন আমি একটু এটা উল্টা দিয়ে আমি ক্যালকুলেশন সমীকরণটা বানাই, আরটাকে নিচে চলে নিয়ে আসি, তাহলে উপরে থাকে এম বি স্কোয়ার, নিচে এম স্কোয়ার বি স্কোয়ার আর স্কোয়ার সাথে আর গুণ করলে আর কিউব, আর এটা উপরে উঠে গেলে কী হবে 4 পাই স্কোয়ার জেড ই স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ হয়ে যাবে 4 পাই ই নট আর স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এখন দেখো এম এম কেটে যাবে, তাহলে আর নিচে থাকে শুধু এম, বি স্কোয়ার চলে গেল, এই আর কিউব। ঠিক আছে, এটা থাকে আমি, আচ্ছা আর কিউবটাকে রাখি 1/r³। এখন আমি এই 4 কাটা পাই থাকবে, শুধু উপরে একটা পাই থাকবে, জেড ই স্কোয়ার আর নিচে থাকে শুধু ই নট আর স্কোয়ার এন স্কোয়ার এইচ স্কোয়ার। ঠিক আছে, এখন আমি এটাকে উল্টাই দেবো। আচ্ছা আগে এমটাকে একটু এখানে পাঠিয়ে দিই, 1/r³ সমান সমান পাই এম জেড ই স্কোয়ার ই নট আর স্কোয়ার এইচ স্কোয়ার এন স্কোয়ার। ঠিক আছে, বা সমান সমান দিয়ে এখন দেখো এটাকে আমি উল্টে দেবো, কেন আমি আর এর মান নির্ণয় করব। আর এর মান নির্ণয় করতে গেলে কী হবে, r³ সমান সমান আর স্কোয়ার ইন্টু ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার আর নিচে পাই এম জেড ই স্কোয়ার। এখন দেখো r³ থেকে একটা কাটে গেলে এখানে শুধু, সুতরাং আর সমান সমান থাকবে, আর সমান সমান আমরা এই সমীকরণটা পাবো, ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার। ঠিক আছে, এটা হচ্ছে তোমার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র। এটাকে আমরা একটু ভেঙে লিখবো কীরকম, সুতরাং আর সমান সমান ই নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার জেড। এবার আসে এখানে কিছু মান লিখে রাখি আমি, ই নট 8.85 10 ইনভার্স 12, সবসময় এই মানটা সেম, ই নটের মান। এইচ 6.626 10 ইনভার্স 34, এম 9.11 10 ইনভার্স 31, ই 1.60 10 ইনভার্স 19, তারপর পাইয়ের মানটা আমরা জানি 3.1416। এবার আসো আমি মানটি একটু বসাই, 8.85
tan ইনভার্স 12 ইন্টু h এর মান 6.626 ইন্টু tan ইনভার্স 34 স্কোয়ার, আর পায়ের মান 3.1416 ইন্টু m এর মান 9.11 tan ইনভার্স 31 ইন্টু এর মান 1.60 tan ইনভার্স 19 স্কোয়ার ইন্টু n স্কোয়ার বাই z। দেখা যাচ্ছে? আসো এখন দেখো এই n স্কোয়ার, আমরা একটু এই পার্টটা তো আমরা একটু বলি, এটা তোমরা তো বুঝছো। আমরা কি করছি, mb স্কোয়ার বাই আর, এটাকে 1 নং কি 3 নং দ্বারা ভাগ করলাম, বাম পাশেরগুলোর সাথে বাম পাশেরটা ভাগ, ডান পাশের সাথে ডান পাশেরটা ভাগ, এই আরটাকে এই পাশে নিয়ে আনলে আর কিউব, আর mv স্কোয়ারটা উপরে থাকলো, এই m কাটা গেল, নিচে শুধু m, আর মানে m স্কোয়ার থেকে m কাটা গেলে শুধু m থাকে, b স্কোয়ার কাটা গেলে তাহলে 1/m আর কিউব। আর এখানে 4 কাটা যাবে, পাই স্কোয়ার উপরে একটা থেকে যাবে, কেন নিচে পাই উপরে পাই স্কোয়ার, তারপর এখানে আর যা আছে তা আমি এটাকে কী করলাম, এমটাকে পাশে নিয়ে গেলাম, তাহলে পাই m z স্কোয়ার, তারপর এটাকে উল্টাই দিলাম। ঠিক আছে, উল্টাই দিলে কি হয়, এখানে আর স্কোয়ার, এখানে আর কিউব, আর স্কোয়ার আর কিউব কাটাকাটি চলে গেলে কি থাকে তোমার, শুধু আর। আমাকে যেহেতু শুধু ব্যাসার্ধ নির্ণয় করতে হবে আর, আর সমান সমান ই নট h স্কোয়ার n স্কোয়ার পাই m z স্কোয়ার। এরপর দেখো আমি আর সমান সমান ই নট h স্কোয়ার পাই m ই স্কোয়ারটাকে এখানে আলাদা রাখলাম, ইন্টু n স্কোয়ার এবং জেডটাকে আলাদা করে বাইরে রাখলাম। কেন, এটা হচ্ছে তোমার n স্কোয়ার এবং জেড স্কোয়ার, জেডের মানটা হচ্ছে কি, এটা চেঞ্জ হবে, ফিক্স না, কিন্তু ই নট এইচ পাই এম ই এইগুলো মানগুলো হচ্ছে কনস্ট্যান্ট, এগুলো আজীবন মানগুলো সেম থাকবে। তো এই মানগুলোকে যখন তুমি ক্যালকুলেশন করবা, তাহলে এখানে দেখবা কি সবসময় একটাই মান আসবে, এই মানটার সবসময় একটাই মান আসে, সেটা হচ্ছে কত, 5.292 tan ইনভার্স 11 মিটার ইন্টু এটা থেকে যাবে পাশে n স্কোয়ার বাই জেড। ব্যাপারটা বুঝলে? এই অংশটার মান আমরা পরীক্ষা হলে আমাদের মেন সূত্র, আমাদের কিন্তু এই যেগুলো করালাম এগুলো কিন্তু লাগবে না, তোমার মেন লাগবে পরীক্ষা হলে এই সূত্রটাকে। তোমাকে যখন ব্যাসার্ধ নির্ণয় করতে বলবে, বোর ব্যাসার্ধ, তখন তোমাকে এই সূত্রটা ইউজ করতে হবে, মানে তোমাকে এই সূত্রটা লিখতে হবে, আর সমান সমান ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার পাই এম জেড স্কোয়ার, এটাই হচ্ছে মেন সূত্র, ব্যাসার্ধ নির্ণয়ের মেন সূত্র হচ্ছে এটা। ঠিক আছে, তো আমি এখান থেকে এন স্কোয়ার জেডটাকে আলাদা রাখলাম, কেন, এই মানগুলো হচ্ছে ফিক্সড সবসময়, ই নট এইচ পাই এই মানগুলো বসালে তুমি সবসময় এই আনসারটা পাবা, 5.292 tan ইনভার্স 11। আর এন এর মান কক্ষপথ এবং জেড, যেটা কোনো যে পরমাণুটা বলবে সেই পরমাণুটার জেড মানে পারমাণবিক সংখ্যা বসাবো, আর এন এর মানটাও তো আমরা কক্ষপথ অনুসারে বসাবো। ব্যাপারটা বুঝছো? এখন দেখো আমি এই পার্টটা একটু দেখো 5 পয়েন্ট কত আসছে, আমি এটা একটু রাফ করি, এই 5.292 tan ইনভার্স 11 মিটার। এখন যদি এটাকে সেন্টিমিটার প্রকাশ করতে বলে এই মানটাকে, তাহলে কি হবে, 0.529 ইন্টু tan ইনভার্স 8 সেন্টিমিটার। ঠিক আছে, এখন এটাকে যদি আর্মস্ট্রংয়ে প্রকাশ করতে বলে, তো 0.529 ইন্টু 529 আর্মস্ট্রং। ব্যাপারটা বুঝছেন? অর্থাৎ কেন, এটা আমরা জানি 1 আর্মস্ট্রং সমান সমান tan ইনভার্স 8 সেন্টিমিটার, এটা মনে রাখবা, 1 আর্মস্ট্রং সমান সমান tan ইনভার্স 8 সেন্টিমিটার, আর 1 আর্মস্ট্রং সমান সমান tan ইনভার্স 11 মিটার। ব্যাপারটা বুঝছেন? এই পার্টটা একটু খুব ইম্পর্টেন্ট। তাই এভাবে আমরা এই মিটার থেকে সেন্টিমিটার বা আর্মস্ট্রংয়ে প্রকাশ করতে পারবো। এরপর আসে পিকোমিটারও আসতে বলে, যে মিটার থেকে পিকোমিটার। তা পিকোমিটার কী করতে হবে, তোমাকে 10 টু দি পাওয়ার, আমরা জানি কি 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 12 PM পিকোমিটার, এটা একটু মাথায় রাখবা। 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 12 PM। ঠিক আছে, এই তিনটে একটু মাথায় রাখবা। 1 আর্মস্ট্রং সমান সমান tan ইনভার্স 8 সেন্টিমিটার, 1 আর্মস্ট্রং সমান সমান tan ইনভার্স 11 মিটার, 1 মিটার সমান সমান 10 টু দি পাওয়ার 12 PM পিকোমিটার। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা ব্যাসার্ধটা নির্ণয় করতে পারবো এই সূত্রের মাধ্যমে। এটা তো তোমরা একটু নোট করে নাও।
আসো আমরা কিছু একটা ম্যাথ দেখাই, এই টাইপের কি ম্যাথগুলো আসতে পারে একটু দেখি আমরা। একটু পজ করে তোমরা নোটটা করে নিও। ধরো একটা কোয়েশ্চেন দিলাম কি, সোডিয়ামের তৃতীয় কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমি সূত্রটা কি, আমরা জানি আর সমান সমান ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার, বা আচ্ছা এনটাকে একটু আলাদা রাখি, ই নট এইচ স্কোয়ার পাই এম ই স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বাই জেড। তাহলে আমরা কী করবো জানো, এই মানগুলো একটু বসাই দেবো। 8.85 ইন্টু 10^12 ইন্টু এইচ এর মান বসাবো 6.626 ইন্টু 10^34, পায়ের মান 3 স্কোয়ার, পায়ের মান 3.1416, এম এর মান 9.11, 10^31, ই এর মান হচ্ছে 1.60, 10^19 স্কোয়ার, এন স্কোয়ারের মান কত হবে এখানে, এন হচ্ছে তৃতীয় 3 স্কোয়ার, আর জেড মানে হচ্ছে কি সোডিয়ামের পারমাণবিক সংখ্যা কত সোডিয়ামের 11। তা আমার এই মানটা ক্যালকুলেটার অনেক সময় কিন্তু ভুল চলে আসে, বা তাড়াতাড়ি করতে গেলে অনেক সময় ক্যালকুলেশন প্রবলেম হয়ে যায়। তো এই মানটা সবসময় যেটা বললাম যেটা ফিক্স 5.292 ইন্টু 10^11 মিটার, ঠিক আছে, ইন্টু 9/11 এই মানটা। এখন ক্যালকুলেশন করে যত মান আসে, ধরো তোমার একটা মান আসলো ধরো কত 1.92 10^11 মিটার, ধরো এটা আসলো, আমি শিওর না আনসার এটা কিনা। এখন যদি বলে এই মিটারটাকে তোমাকে পিকোমিটারে প্রকাশ করতে বলে, তা তুমি কি করবা, ওই 10 আমরা জানি কি 1 মিটার সমান সমান 10^12 পিকোমিটার। তো এইভাবে তুমি এত মিটার সমান সমান এটার সাথে গুণ করে দিয়ে যেটা পাবা সেটা হচ্ছে আনসার। বা এটাকে আর্মস্ট্রংয়ে প্রকাশ করতে বলে, তা আর্মস্ট্রংয়ে প্রকাশ করতে বলে কী করবা 1.92 ইন্টু 10^11, বা যেটা আসল না কেন ডিভাইড বাই 10 কত 11 আর্মস্ট্রং, অর্থাৎ কত হবে 1.92 আর্মস্ট্রং। ঠিক আছে, কারণ আমরা জানি 1 আর্মস্ট্রং সমান সমান 10^11 মিটার। ঠিক আছে, এভাবে আমরা আর এর মানটা এভাবে নির্ণয় করতে পারবো। আর একটা কথা মনে রাখবা, এখান থেকে একটা এমসিকিউ আসে, আর কে অ্যানোড দ্বারা প্রকাশ করা হয়, অ্যানোড মানে হচ্ছে কি বোর ব্যাসার্ধ, এই বোর ব্যাসার্ধর মান সবসময় ওইটা আছে 5.292 ইন্টু 10^11 মিটার। এটা একটু মাথায় রাখবা। তাহলে বুঝলে আমি কিছু কোয়েশ্চেন আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো, ওইটা একটু প্র্যাকটিস করে আমাকে আমার পরের ক্লাসে একটু দেখাবো আমাকে। ব্যাপারটা বুঝছো, এই জিনিসগুলো কিন্তু লাগবে না একদম প্রশ্ন, এটা প্রমাণ এগুলো কিন্তু আসে না। আমি বেসিক পড়াচ্ছি, তাই কীভাবে মানটা আসছে সেটা বের করে দেখালাম, কিন্তু পরীক্ষা হলে তোমরা জাস্ট এই পার্টটা একটু করবা, এটা করে বসাবা। আর এগুলো ক্যালকুলেটার করতে হবে না, সবসময় এই মানটা বসাই দেবো। আর যদি সেন্টিমিটার প্রকাশ করতে বলে ওটা করবা আর্মস্ট্রংয়ে প্রকাশ করলে ওই নিয়মে, আর পিকোমিটার করতে বললে এরকম 10^12 দিয়ে গুণ করলে হয়ে যাবে। আচ্ছা, আমরা ব্যাসার্ধ নির্ণয় করা শেষ, এবার আমরা বেগ নির্ণয় করব। বেগ তা আমরা কি পেলাম, আমরা এখানে পড়বো, আমরা জানি উই নো আর ইকুয়াল ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার পাই এম জেড ই স্কোয়ার। আবার আমরা এটা জানি এম বি আর ইকুয়াল টু এন এইচ বাই 2π, বা এখান থেকে আমি এখন কি করব, ভিটা বের করব, ভি সমান সমান এন এইচ বাই 2πm আর, বা এন এইচ 2πm ইন্টু 1/r। আরটাকে আলাদা করে নিয়ে আসলাম, এন এইচ 2πm ইন্টু আর এর মানটা বসাই ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার,
আর পাই এম জেড ই স্কোয়ার। তো এখন এটাকে উল্টা দিলে কী আসবে, NH বাই 2 পাই এম ইন্টু পাই এম জেড ই স্কোয়ার ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার। তাহলে দেখো পাই পাই কাটা যাবে, এম এম কাটা যাবে, নিচে কি থাকে আর এখানে NH একটা একটা কাটা যাবে, উপরে থাকে জেড ই স্কোয়ার আর নিচে থাকবে কত 2 এম এম যাবে কি পাই পাই যাবে কি 2 এন 2 ই নট NH। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানটা বি এর মান 2 ই নট NH। এটা হচ্ছে মান। তা আমি একটু আলাদা করি, সেম আগেরটার মতন, ই স্কোয়ার 2 ই নট H ইন্টু জেড বাই এন। এটা হচ্ছে বি এর সূত্র। এটা হচ্ছে আমাদের বি এর মান, ই স্কোয়ার ডিভাইড বাই 2 ই নট H ইন্টু জেড বাই এন। সেম, এগুলো হচ্ছে ধ্রুব, এই মানগুলো হচ্ছে এটা এখানে বসানোর পর, এটা যখন আমি মানগুলো এখানে বসাবো, এই মানগুলো বসানোর পর এখানে একটা আমি মান পাবো, সেটা হচ্ছে কি এটার মানটা পাবো 2.16 ইন্টু 10⁶ MS ইনভার্স 1 ইন্টু জেড বাই এন। 2.16 বা 1-এর 10⁶ MS ইনভার্স 1 ইন্টু জেড বাই এন। এই অংশের মান আমি যখন ই এর জায়গায় এই মানটা বসাবো 1.60 10 ইনভার্স 9, তারপর ই নটের জায়গায় 8.85 10 ইনভার্স 12, এইচ এর জায়গায় এটা হচ্ছে এইচ 6.626 10 ইনভার্স 34 যখন বসাবো তখন যে মানটা পাবো সেটা হচ্ছে এটা। তো পরীক্ষা হলে তোমরা এটা একটু মনে রাখলে জাস্ট হচ্ছে, ক্যালকুলেশনটা না করলে হবে, জাস্ট মানগুলো বসায় ক্যালকুলেটার না করে এটা বসে দেবা। তো এইভাবে তুমি বি এর মানটা আমরা নির্ণয় করতে পারবো বি এর সূত্রের মাধ্যমে। তাহলে আসো আমি এই টাইপের একটা আমি একটু ম্যাথ দেখাই, যে তোমাকে যেটাতে ব্যাক নির্ণয় করতে বলবে সেটা হচ্ছে একটু দেখি একটা ম্যাথ। অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের ব্যাক নির্ণয় করো, ব্যাক নির্ণয় করো। তাহলে আমার সূত্রটা হবে কি, ভি সমান সমান ই স্কোয়ার 2 ই নট H ইন্টু জেড বাই এন। তাহলে ই এর মান কত আমরা জানি, এর মান হচ্ছে 1.60 10 ইনভার্স 19 হোল স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু ই নটের মান হচ্ছে 8.85 10 ইনভার্স 12 ইন্টু 6.62 ইন্টু 10 ইনভার্স 34 ইন্টু জেড মানে কি অক্সিজেন, অক্সিজেনের জন্য হচ্ছে কত 8 আর এন মানে 2। ঠিক আছে, তাহলে এই পুরো অংশটার মান কত 2.16 ইন্টু 10 ইনভার্স 6 10⁶ MS ইনভার্স 1 ইন্টু 4। তো যেটা আসে সেটা হচ্ছে তোমার আনসার। তো এই ধরনের ব্যাক নির্ণয়ের ক্ষেত্রে এই ধরনের ম্যাথগুলো কিন্তু একটু আসে, খুব ইম্পর্টেন্ট, তোমরা আশা করে এটা পারবা। ঠিক আছে, এবার আসো আমরা বোর তত্ত্বের প্রয়োগ অনুসারে এনতম কক্ষপথের শক্তি নির্ণয় করব। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়, এনতম কক্ষপথের শক্তি নির্ণয়। এনতম কক্ষপথের শক্তি নির্ণয়টা কীভাবে করবো আমরা, এটা সূত্রটা মনে রাখবো, =(1/8 me⁴ H স্কোয়ার ই নট স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। ঠিক আছে, এখানে মাইনাস কেন, এটা বিভব শক্তির কারণে এখানে মাইনাস চিহ্নটা ব্যবহার করা হয়। এই পুরোটার মান সবসময় 13.6 ইভি ইলেকট্রোভোল্ট, ইভি মানে ইলেকট্রোভোল্ট বোঝানো হয়, ইন্টু জেড স্কোয়ার বাই এন। তাহলে আমার এই মানটা তোমরা বসানোর পর জাস্ট এটা 13.6 রেখে দিলে তোমার আনসারটা হয়ে যাবে। তো এই ধরনের একটা ম্যাথ টাইপ দেখায়, সেটা হচ্ছে কি সেম ধরো অক্সিজেনের দ্বিতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের শক্তি নির্ণয় করো। তাহলে আমার সূত্র হবে কি ((-1/8 me⁴ H স্কোয়ার ই নট স্কোয়ার
জেড স্কোয়ার বাই এন স্কোয়ার। তা -1/8, এম এর মান 9.11, tan ইনভার্স 31, ই এর মান হচ্ছে তোমার 1.60, tan ইনভার্স 19 হোল টু দি পাওয়ার 4, এইচ এর মান 6.626 ইন্টু tan ইনভার্স 34 হোল স্কোয়ার। জেড ই নটের মান হচ্ছে 8.85, tan ইনভার্স কত 12 স্কোয়ার ইন্টু জেড এর মান কত অক্সিজেন 8 স্কোয়ার, আর এন এর মান হচ্ছে 2 স্কোয়ার। তাহলে মাইনাস এই পুরোটার মান ক্যালকুলেটার না বসে তুমি ডাইরেক্ট 13.6 লিখতে পারো ইভি ইন্টু 8 8 64 আর নিচে 4। তো যে মানটা আসবে সেটা হচ্ছে যে ইলেকট্রোভোল্টের আনসার। ঠিক আছে, তাহলে আমরা এই শক্তি নির্ণয় করলাম, ব্যাক নির্ণয় করলাম, ব্যাসার্ধ নির্ণয় করলাম। এগুলো করার পর আমরা বোর তত্ত্বের মতে বোর তত্ত্ব প্রয়োগ করে, এগুলো আসলে লাগে না ব্যাখ্যাগুলো, কিন্তু ম্যাথের সূত্রগুলো মেন লাগবে। এই সূত্র সেই জন্য সূত্রগুলোকে আমি একটা আলাদা করে এখানে একটা লিখে রাখলাম। আর সমান ই নট এইচ স্কোয়ার এন স্কোয়ার পাই এম জেড টি স্কোয়ার ইন্টু এন স্কোয়ার বা জেড। এটা হচ্ছে ব্যাসার্ধ নির্ণয়ের ক্ষেত্রে সূত্র। আর যার মান এটা মানগুলো বসিয়ে ডাইরেক্ট এটা লিখে দেবো। ব্যাক নির্ণয়ের জন্য ই স্কোয়ার 2 ই নট এইচ ইন্টু জেড বাই এন ব্যাক নির্ণয়ের সূত্র, এটা মানটা এটা বসিয়ে দেবো। এরপর শক্তি নির্ণয় ইকুয়াল টু -1/8 এম ই টু দি পাওয়ার 4 এন স্কোয়ার ই নট স্কোয়ার ইন্টু জেড স্কোয়ার বাই এন, এটার পুরোটা মান -13.6 বসিয়ে দেবো। আশা করি তোমরা ইজিলি পারবা। তোরা আমরা বোর বিভিন্ন পরমাণু মডেল পড়লাম, তারপর বোর তত্ত্বের প্রয়োগটা দেখলাম, হাইজেনবার্গ ডি ব্রগলি সমীকরণটা পড়লাম। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কোনো প্রবলেম থাকলে আমাকে কমেন্ট করে বা মেসেজের মাধ্যমে জানাবা। আজকের জন্য এতটুকু। আমরা নেক্সট ক্লাসে অরবিটাল নিয়ে পড়াশোনা করব। টিল দেন বাই, সবাই ভালো থাকবে।